আপনার ঘটনা শুনলে মনে হয় যে আপনি ঘটনা স্পটে উপস্থিত ছিলেন, মানে আপনার বর্ণনা আমরাও তো ভাই দেখছি ভাই, আপনি ভিডিওটা আপনি নিজে দেখছেন, ওখানে কোনো কথা কাটাতে ছাড়া একটা মানুষ এটা করে ফেলবে, একটা মানুষ এটা করে ফেলবে। আপনাকে তারেক রহমান সাহেব পারমিশন দিয়ে দিয়েছে বড় বড় দা কোদাল নিয়ে, কেন এইসব ছোট বিষয় কেন প্রাইম মিনিস্টার করতে হবে, আজব করবে এইসব ছোট বিষয়? আপনার ছোট বিষয়, আপনি যে বিষয় একটা ক্যাম্পাসে তারেক রহমান প্রধানমন্ত্রী কোনটা আপনার এখানে কোপানোর বিষয় কি? আপনি এই জায়গায় হলো কি ইন্ধন কার দিছে? যারা গুপ্ত এরাই তো ইন্ধন দিছে। ছোটবেলায় 2 টাকার চশমা কিনতাম প্লাস্টিকের, লাল কালারের, এটা চোখে দিলে পুরো দুনিয়াটা লাল দেখা যায়, একটু পরে সবুজটা পড়লে সবুজ দেখা যায়। এখন ভাইরা এই 12 তারিখের নির্বাচনের পর থেকে একটা অদ্ভুত চশমা পড়ছে, এটা পড়লেই সব কেমন কেমন ঘোলাঘোলা দেখে, মানে কাউরে কোপাইলে মনে হয় এটা কলম দিয়ে কোপাইছি, কাউরে মনে করেন বিশাল লোকজন দিয়ে একটা প্রোটোকল দিয়ে মনে হয় এটা মানে লেজুবিত, মানে এটা নিয়ে কাজ করতেছে। প্রোটোকল যে আমাদের কমে গেছে এটা আপনি জানেন না, যে আমাদের শোডাউন রাজনীতি সিদ্ধান্ত খোঁজ খবর রাখবেন কি দিন দুনিয়ার করেনি তো গুপ্ত রাজনীতি। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজবো বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সঙ্গে আমি ফারাবি হাফিজ। আজকের সম্মানিত অতিথিদের সাথে পরিচয় করে দিই। স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন ডাক্তার তাওহিদুর রহমান আউয়াল, তিনি সহসভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, এবং রয়েছেন SM ফরহাদ, তিনি সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইসলামী ছাত্র শিবির। আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন মেঘমুয়াল্লার বসু, তিনি সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা মাঝে মধ্যেই আওয়ামী লীগ যখন পাওয়ারে ছিল দীর্ঘদিন, তখন ছাত্রলীগকে নিয়ে প্রায় শিরোনাম করতে হতো পত্রিকায়, যদিও সেই সময় কিছুটা লিমিটেশন ছিল, তার মধ্যেও অন্তত ছাত্রলীগ নিয়ে কথা বলতে কোনো ছিল না, খুব ঝামেলার ছিল না আর কি, কথা বলা যেত। এখন এই সময়ে এসে আমরা দেখলাম যে মাঝে মাঝে ছাত্রদল কিংবা ছাত্র শিবির কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে এরকম সংঘর্ষ কিংবা সেই পুরনো পথে হাঁটার একটা মনে হচ্ছে যে সেই ঝোঁকটা দেখা যাচ্ছে। চট্টগ্রামে সরকারি সিটি কলেজে একটি গ্রাফিতির নিচে আগে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। সোমবার কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী গিয়ে সেখানে ছাত্র শব্দটি মুছে দেন, পরে সেখানে গুপ্ত শব্দটি লিখে দেওয়া হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কালকে আমরা হাতাহাতি মারামারি, দুই পক্ষেরই আহত বেশ কয়েকজন, এবং আমরা ব্যাপক সংঘর্ষ দেখলাম মোটামুটি। এখন ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস লেখা গ্রাফিতে কি ছাত্র শিবিরের লেখা ছিল? আপনারা ফরহাদকে জিজ্ঞেস করি, SM ফরহাদ, আপনি একটু বলবেন যে আপনারা কি ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চান? আপনারা কি কোনো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করছেন? কোথাও কি ছাত্র রাজনীতি চাচ্ছেন না? এই জিনিসগুলো এস্টাবলিশ করছেন, আবার সেইখানেই ছাত্র শিবির প্রকাশ্যে মিছিল দিচ্ছে, এবং সেখানে আমরা এই সংঘর্ষটাও দেখলাম। এটা বেশ অবাক করার ব্যাপার যে এই ঘটনা কেন ঘটলো, বা অনেকেই ছাত্রদলকে ধিক্কার জানাচ্ছেন, অনেকেই অন্যান্য আলাপ করছেন। আমি বরং অবাক হয়েছি যে ছাত্রদল দারুণ একটা গেম খেলছে এই জায়গায়, ছাত্রদলকে ধন্যবাদ দেওয়া দরকার। কারণ ছাত্রদলের একটা গেমের কারণে বিএনপি যে লাস্ট এই অল্প কয়েকদিন ক্ষমতা আসার পরে দেশে যেটা ডিজাস্টার করে ফেললো, এই জিনিস থেকে নজর সরে এসে একদম ওই গুপ্ত লেখা, একদম ওই মারামারিতে। আমি এটা আগেও জানতাম দেখে যখন গুপ্ত লেখা হলো, আজকে দেখবেন ডাকসুতে লিখছে, আমি গিয়ে আরও এনজয় করছি, এখানে ছবি তুলে আপলোড দিছি, ভিডিও করছি। ঠিক সেম সিটি কলেজ যখন করেছে, সিটি কলেজের ছাত্র শিবিরের সভাপতি সে ওইখানে গিয়ে ছবি তুলে সকালবেলা আপলোড দিয়েছে যে সুন্দর একটা ছবি, সুন্দর লিখছে। তো এটা আমরা আরও এনজয় করছি। তারা আরও খেপে গেল, না এটা কেন হবে? তারা কয়েকটা ফেজে মারামারি করলো। আমি একটু আগে পিছনে যাই, এটা কেন হচ্ছে ঘটনাগুলো, আজকে বারবার এই মিছিলগুলো কেন হচ্ছে? তাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে ভুলে যাই যে দেশে কিছু একটা হচ্ছে, জ্বালানি তেলের অবস্থা খারাপ, জ্বালানি তেলের দামের কারণে আজকে একটা কৃষক মারা গেল লাইনে দাঁড়ায়। আজকে বিএনপি পোস্ট সিলেকশন পিরিয়ড থেকে 17 এপ্রিল পর্যন্ত, এই সময়ের মধ্যে 17 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল খুন করছে শুধুমাত্র 31 জন খুন, ধর্ষণের কেস 14টা, চাঁদাবাজের কেস 83টা, যেগুলো হচ্ছে পত্রপত্রিকা প্রিন্টেড। তারপর ধরেন হামলার ঘটনা, সরাসরি চাঁদা না দেওয়ার কারণে বিভিন্ন হামলা করছে, এরকম 154টা পত্রিকায় প্রিন্টেড। লুটপাটের ঘটনা অন ক্যামেরা 15টা, মাদক সহ ধরা গেছে এরকম কেস, মাদকের ব্যবসা 22টা। এভাবে করে নানা কিসিমের কেসগুলো যখন হয়, মানুষের জন্য নজর ওদিকে যায়।
আবার যখন দেখে শুধু এইটা না, বিএনপি জুলাইয়ের গণম্যান্ডেট সংক্রান্ত মানে জনগণের যে ম্যান্ডেট সেটাকে অস্বীকার করে গণভোটের বিপরীত অবস্থান নেই। মানলাম এটুকুও করছেন, আপনাদের জনপ্রিয়তা আছে এটার সাথে, আপনি না এরপর এটাও করছেন যে গুম কমিশনের যে রিকমেন্ডেশন পুরো অধ্যাদেশটা আপনি বাতিল করে দিলেন গুম সংক্রান্ত, যাতে করে আপনি এখন গুম করতে পারেন, পুলিশ কমিশনার নিয়োগ যাতে করতে পারেন, পিএসসি যাতে লুটপাট করতে পারেন। ওই যে এর আগে যেমন আগে হয়েছে যে কোনো প্রকার নিয়োগ করা যায়, পিএসসির পুরো প্ল্যানিংটাই পিএসসি সংক্রান্ত যে নির্দেশনা এটা পুরোটা বাতিল করে দিল। কেন? যাতে করে এখন পিএসসি চাইলে আপনি বন্ধ করতে পারেন, দলীয় লোক নিয়ে দিতে পারেন। এখন যাতে তারা ভয় পাচ্ছে যে ক্যাম্পাসে আন্দোলন হতে পারে বোধহয়, কারণ আগে কোটার কারণে একটা আন্দোলন হয়েছে, এখন আপনি পিএসসি নিয়ন্ত্রণে নিচ্ছেন, পুলিশ কমিশন নিয়ন্ত্রণ নিচ্ছেন, যাতে করে পুলিশ আপনার মতো দলদাস বাহিনী বানাতে পারেন, প্রমোশন আপনার হাতে থাকে, নিয়োগ আপনার হাতে থাকে, পিএসসি আপনার আন্ডারে থাকে, আপনার মতো সরকারি লোক নিয়ে দিতে পারেন। এই জিনিস যখন লোকবল জনগণ যখন জেনে যাবে তখন আন্দোলন হতে পারে। কোটার আন্দোলন যদি এই হয়, এখন আরো আন্দোলন হইলে এই ভয়ে তারা এই কেস করছে। আপনার দলের এখন আমি ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তিনিও ঠিক এই কথাটিই বলেছেন। আমি এই প্রশ্নটি আপনাকে করতে চেয়েছিলাম যে তিনিও এই কথাটি দিয়েই শুরু করলেন যে যে সরকারের 2 মাসের যে ব্যর্থতা সেটা ঢাকতেই এই হামলাটা এই জিনিসটা ইচ্ছা করে ছাত্রদল ঘটিয়েছে। এখন সরকার কি আসলেই এই 2 মাসে কি আসলেই এতটা ব্যর্থ ইতোমধ্যেই যে সেটা অন্যদিকে চোখ ঘোরানোর জন্য তারা এই কাজটি করবে? শুধু এটা না তো, এটা ব্যর্থতা পরিচয় কিভাবে বুঝবেন আপনি? আপনি চট্টগ্রামে কালকে ঘটনাতে একটু চেক দেন না, সেইখানে ওই যে একটা রাষ্ট্র যেভাবে ফেসিবাদ হয়ে ওঠে, যেসব প্যারামিটারগুলো প্রত্যেকটা পাওয়া যায়। প্রথম আপনি ক্যাম্পাসে শিবিরের ছেলেপেলে কি করছে, ওখানে জাস্ট ক্লাস করতে গেছে, তাকে আপনি অ্যাটাক করলেন, ভালো, এটা করার পরে ইউনিভার্সিটি এই কলেজের টিচার এসে তাকে কোনো রকম এটা মিটমাট করে দিল যে তোমরা চলে যাও। কেমনে? পুলিশ এসে আর বলে তোমরা বের হয়ে যাও। পুলিশের প্রোটোকলে শিবিরের লোকজনকে বের করে দেওয়া হলো, বাইরে বহিরাগত সন্ত্রাসী গ্রুপ এক দফায় আক্রমণ করলে 11টার দিকে, ওয়েল মারামারি করলেন। এখন শিবির প্ল্যান করলেন আমরা একটা প্রতিবাদ মিছিল করবো, জাস্ট এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। 4টা বিক্ষোভ মিছিল দিল, বিক্ষোভ মিছিল রাউন্ড দিয়ে চলে যাচ্ছি আমরা, পিছন থেকে সশস্ত্র আক্রমণ। এখন ইস্যু হলো পত্রিকায় বড় বড় করে ছাপালো এক যুবক, অস্ত্রসহ এক যুবক, অথচ আপনি আগের দিনে জানেন তার নাম মির্জা ফারুক, তিনি উমরগনি এমইএস কলেজের সদস্য সচিব ছাত্র দলের, আপনি চিনেন তাকে, সাংবাদিকও চেনে, সবাই চেনে, সবাই জানে। এরপরে পত্রিকায় আসলো কি, বড় বড় পত্রিকায়, প্রধানশালী পত্রিকায়, যে এক যুবককে অস্ত্রসহ দেখা যাচ্ছে, পরিচয় দিচ্ছেন না। মিডিয়া নিজে আবার সবগুলো মিডিয়ায়, মানে আমি আশা করছিলাম যে আসলটা প্রকাশ পাবে, অনেক জায়গায় প্রকাশ পাচ্ছে যে ছাত্র শিবির এবং ছাত্র দলের সশস্ত্র সংঘর্ষ। কেন ভাই, শিবিরের হাতে অস্ত্র ছিল এখানে? শিবির তো আপনি প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা পিটাইলেন, চতুর্থ দফা পিটাইলেন, আবার অস্ত্র সহ কুপাইলেন, পা বিচ্ছিন্ন করে ফেলেছেন, এখন তাকে ঢাকা নিয়ে আসতে হয়েছে মানে গুরুতর অবস্থায়। শিবিরের হাতে অস্ত্র ছিল না? প্রশ্নই আসে না। দেশি 2 পক্ষের হাতেই তো আমরা অস্ত্র দেখি। প্রশ্নই আসে না, কার হাতে বলেন, একজনের তথ্য বলেন, একজনের তথ্য বলেন সিঙ্গেল। আচ্ছা, আমি এক্স্যাক্টলি ছবি দেখি নাই, কিন্তু যেটা দেখা গেছে দেশীয় অস্ত্র হলেও এই জিনিসটা তাদের হাতে লাঠি সোটা ছিল, তাদের হাতে অস্ত্র, মারামারি তো সবসময় আগের সেই যে অস্ত্র শস্ত্র সেই সময় তো আর এখন বাংলাদেশে নাই। কিন্তু শিবির কি এইটুকু, এই যে মানে মারামারি হাতে লাঠি, এইটুকু কি শিবির জায়েজ মনে করে? দেখেন, আপনি যখন আপনি যখন পুলিশ সামনে রেখে, তো স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, বিএনপির ব্যর্থতা, গেটে পুলিশ দাঁড়ানো, পুলিশের সামনে একটা লোককে পিটাচ্ছে এক দফা, পরের দফা 5টা লোককে পিটাচ্ছে, পরের দফা 30টা লোককে পিটাচ্ছে, শিবির কি জীবন দিয়ে দেবে ওখানে? তাকে বাঁচাই নিয়ে আসবে না? যারা বাঁচাইতে যাচ্ছে কোনো রকম এখান থেকে মানে সরে আসবে, তাকে শেষ পর্যন্ত পিছন থেকে খুব দেওয়া হলো। আবার দেখলাম যে প্রশ্ন করতেছে যে তারা কেন মিছিল করলো, ছাত্রদল সভাপতি প্রশ্ন করতেছে কালকে, কেন মিছিল করবে? আপনি আগের দিন পিটাবেন, মানে এই ধরনের ম্যাসাকার করবেন, আবার ওই যে তাজগাঁওয়ে যেমন চুপচাপ হত্যা করে ফেলছে, সাকিবকে হত্যা করছে শিক্ষার্থী, জুলাই পড়তে প্রথম শিক্ষার্থী হত্যাকাণ্ড, যেটা তাকে মেরে ফেলছে ক্যাম্পাসের ভিতরে, এ ধরনের ঘটনা করতে পারে না। শিবির যখন প্রতিরোধ করে তুললো, এটাকে তারা মানে তারা এখন সশস্ত্র কোপাকুপি শুরু করলো। আচ্ছা, এখন এই জিনিসটাকে আপনি এখন বলছেন যে আপনি মানে লাঠি থাকতে পারবেন, অবশ্যই লাঠি থাকবে। আপনি আমি আমার আত্মরক্ষা করবো না? প্রশাসন আপনার নিরাপত্তা দিতে পারে নাই, আপনার অধ্যক্ষ আপনার নিরাপত্তা দিতে পারেন, সবগুলোর আপনি দলদাস বাহিনী বানাই ফেলছেন, আপনার সব চবির ছাত্রদলের নেতারা পর্যন্ত সশস্ত্র ওখানে অবস্থান করতেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মহানগর, যুবদল, বিএমপি, বস্তি বাহিনী, এটা বস্তি ওয়ার্ডটা হচ্ছে খালেদা জিয়ার প্রিয় শব্দ আর কি, ছাত্রদলকে মিন করে উল্লেখ করেছিলেন। এই লোকবল সহ নানা ক্যাটাগরি সবাইকে নিয়ে এসে আপনি সংঘবদ্ধ আক্রমণ করবেন, আমি আমার সেফটি নিশ্চিত করার জন্য মিনিমাম চেষ্টা করবো না? নাকি আপনি জুলাইয়ের মধ্যে শুরু করবেন যে আমি ডিল মারলে এটা অপরাধ, আর আপনি গুলি মারলে এটা অপরাধ না? আচ্ছা, আসবো ডক্টর তৌহিদুর রহমান আওয়াল, এই বিষয়টা নিয়ে আপনাকে এই একই প্রশ্ন করতে চাই। আপনারা কেন, মানে ছাত্রদল কেন ইচ্ছা করেই বলা হচ্ছে যে ছাত্র শব্দটি মুছে গুপ্ত লেখলেন সেখানে?
এইটা কি একটা পায়ে পাড়া দিয়ে একটা মানে ঝগড়া বাঁধানোর মতো ব্যাপার না? আর প্রশ্ন হচ্ছে যে একটি দলের আদর্শ কিংবা পরিচয়কে ব্যঙ্গ করে কি জুলাই বিপ্লবের সহাবস্থান, তো একরকমের সহাবস্থানই তো ছিল একসময়, সেটা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধার নীতির সাথে আপনারা কি এটাকে সাংঘর্ষিক মনে করেন না? ধন্যবাদ আপনাকে। আমার বিষয়টা মনে হয়েছে কি যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, বিষয়টা এরকম আমার কাছে মনে হয়েছে। কারণ গুপ্ত রাজনীতি যারা করে, আমাদের আসলে সৌভাগ্য যে আমরা ফরহাদ ভাইয়ের মতো মানুষজনকে 24-এর গণ অভ্যুত্থান না হইলে এই বিপ্লবী ভূমিকায় দেখতে পারতাম না, আমাদের সৌভাগ্য। আর ওই ছাত্র শিবির যারা করে এদের পরিচয় আমরা জানতে পারতাম না। আমাদের কপাল ভালো, হাসিনা পালায়া যায় কিছু উপকার করে দিয়ে গেছে যে আমরা এই মানুষগুলোকে চিনতে পারলাম কারা কারা শিবির করতো, আমরা তো কোনোদিন জানতামও না। আর ভাইয়ের কাছে তো একটা কথা বললো যে একটা গেমস মনে হয়, তো গেমস হলো কি সুইচ থাকে বিভিন্ন, তো একটা সুইচ টিপ দিলে ছাত্রলীগ, একটা সুইচ টিপ দিলে বৈষম্য বিরোধী, একটা সুইচ টিপ দিলে সাধারণ শিক্ষার্থী, আর একটা সুইচ টিপ দিলে শিবির হয়ে যায়। তো এখন হলো কি যে যাদের এতে আতে ঘা লেগেছে যে গুপ্ত রাজনীতি করা যাবে না, এরা যে বিভিন্ন জায়গায় সুযোগ পাইলেই যে মব করে। গুপ্ত রাজনীতি নিয়ে খুব একটা বিভ্রান্তিকর বিষয় হচ্ছে যে এরা সময় পাইলে সুযোগ পাইলে, যেমন আমাদের ভাইদের যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী আমরা জানতে পারছি যে ভাইয়ের একটা পদ আছে, শিবির করে। আমরা না হইলে আমরা ধরেন সৌভাগ্যবান এই জেনারেশন যে শিবিরের এই মানে আমরা ব্যক্তিবর্গগুলোকে চিনতে পারলাম। যে ইভেন দেখলাম যে গোলাম রাব্বানীকে গোপনে আমাদের ভাইয়ের সাথে যে ভিপি, সে গোপনে মেইনটেইন করতো যে বড় ভাই আমি কিন্তু আপনার হলের বা আপনার ইয়ের। তো এগুলা হইলো কি আমরা দেখি আর অবাক হই, এভাবেও গোপনে যে মেইনটেইন করে চলা যেত। মানে আমরা আগের ইতিহাসগুলো বললাম, টানতে সুবিধা হবে তাহলে। এখন সিলেট এমসি কলেজে যারা এখানে শিবিরের কমিটির, এদের ব্যাকগ্রাউন্ড আসলে আমরা মানে জানি না, কিন্তু এখানে একটা ইস্যু চিটাং সিটি কলেজে, এদের ব্যাকগ্রাউন্ডটা আসলে কি যে এরা আসলে যে এখানে প্রতিবাদের ভাষা, যে গুপ্ত রাজনীতি যে ওখানে লিখছে যে ছাত্র রাজনীতি মুক্ত এবং ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, সেখানে গুপ্ত রাজনীতি মুক্ত লেখাতে কাদের আতে ঘা লাগতে পারে এই জায়গায়, মানে গুপ্ত লেখাতে কারা মন খারাপ করতে পারে। আচ্ছা মারামারি কিভাবে হলো, যে গুপ্ত লিখছে, যে গুপ্ত লিখছে, গুপ্ত লেখার পরে কারা উদ্গ্রীব হয়ে গেল যে আমার এখানে গুপ্ত আমরা যারা আমরা একসাথে আগায় যাব, আমরা বাকিদেরকে, এরা কারা? মানে গুপ্ত যারা লেখার কারণে মন খারাপ করছে, এখন এদের খুব মন খারাপ যে আমি গুপ্ত লিখলাম, আমি দেখে মনে হলো আরে আমাকেই তো মিন করছে, এটা তো হইতে পারে। কারণ আপনি দেখে যে গুপ্ত কাকে মিন করছে। আচ্ছা গুপ্ত যারা সাধারণ শিক্ষার্থীরা, তারা যখন এই জায়গায়, সেটা না, আপনার লোকজন যখন ক্যাম্পাসে ওখানে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের উপর কি অ্যাটাক করলো, জাস্ট এখানে দাঁড়ায় আছে, আপনি ভিডিওটা দেখবেন, শুধু ছাত্র দলের সাথে কারণ আলাপই হচ্ছে না, ওরা জাস্ট মানে ওই রুমের সামনে নিচে দাঁড়ায় আছে গেটে, ওই ক্যাম্পাসের ভিতরে আক্রমণ করলো। আপনার ঘটনা শুনলে মনে হয় যে আপনি ঘটনা স্পটে উপস্থিত ছিলেন, মানে আপনার বর্ণনা আমরাও তো ভাই দেখছি ভাই, আপনি নিজে আপনি ভিডিওটা আপনি নিজে দেখছেন, ওখানে কোনো কথা কাটাতে ছাড়া একটা মানুষ এটা করে ফেলবে, একটা মানুষ এটা করে ফেলবে। আপনাকে তার রহমান সাহেব পারমিশন দিয়ে দিয়েছে বড় বড় দা কোদাল নিয়ে, কেন এই সব ছোট বিষয় কেন প্রাইম মিনিস্টার করতে হবে, আজব করবে এই সব ছোট বিষয়? আপনার ছোট বিষয়, আপনি যে বিষয় একটা ক্যাম্পাসে তারেক রহমান প্রধানমন্ত্রী, কোনটা আপনার এখানে কোপানোর বিষয় কি? আপনি এই জায়গায় হলো কি ইন্ধন কাজ দিছে, যারা গুপ্ত এরাই তো ইন্ধন দিছে, আর আপনি যে বলতেছেন যে আপনি নিরস্ত্র ছিলেন। আমি একটা মানে কোশ্চেন শোনা যায়, ধরেন আপনাকে এরা শিবির অনেক অপরাধী, অনেক দুষ করলো, আপনি কি কোপানোর না না, আপনার কারা হলো গুপ্ত রাজনীতি লিখছে, এই জায়গায় কাদের আতে ঘা লাগছে আপনি সেটাকে আচ্ছা না না না, এটা কি শিবির ছিল? আপনি এটাকে ক্লিয়ার করেন। গুপ্ত রাজনীতি যারা মন খারাপ করছে লেখার কারণে। কোশ্চেন শিবির করার মানে ধরেন এটা লেখার পরে আমি চিল্লানোর জন্য আসি না, জানতে চাওয়া শিবির এটা দেখার পরে কি রিঅ্যাক্ট করছে ক্যাম্পাসে আমাকে বলেন। তো আপনি তো নিজেই বলতেছেন যে আপনার শিবিরের যারা, আপনি ওই যে বললেন না যে শিবিরের যে ইয়েতে আপনার যে কমিটির যে প্রেসিডেন্ট, তার আপনি নিজেই তো বললেন যে ওই জায়গা থেকে রিঅ্যাক্ট করছে না তারা, বরং ছাত্রদের ধন্যবাদ জানাচ্ছে সুন্দর গ্রাফিতির জন্য, ক্যাপশন দিয়ে আপলোড দিয়েছে। এটাকে রিঅ্যাকশন তাহলে এই বিপক্ষ কারা হইলো, মানে পক্ষ বিপক্ষ দুইটা পক্ষ আপনি ধরলাম যে আপনি ধরলেন যে বিপক্ষ কারা হইলো, তাহলে আপনি গ্রাফিতি আঁকবেন, আমি এটা যদি ছবি তুলে রিঅ্যাকশন মানে উইশ করি, আপনার প্ল্যান মতো মারামারি না করি, তাহলে আপনি এজন্য দাদি পাবেন। আপনি ওটা কি যে উইশ করছেন তার মানে ইন্ধন কারা দিছে রে ভাই? একটা জিনিস সেটা বলতে আমরা একটা জিনিস আপনি ইন্ধন কারা দিছে এই উত্তরটাই পাচ্ছি না যে ডাক্তার আউয়াল, এইখানে ছাত্রলীগ এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ না, সেখানে আপনারা গুপ্ত লিখে দিলেন, ঠিক আছে, কিন্তু এই জায়গায় ছাত্র দলও রাজনীতি করে, এখানে ছাত্র শিবিরও রাজনীতি করে, তাদের কমিটি আছে। এই এবং আগের দিন শিবির বিশাল বড় প্রোগ্রাম করছে ক্যাম্পাস এরিয়ায়, আগের দিন শিবির, তাইলে এই কথা লেখার মানে কি? আমি নিজে অ্যাটেন্ড করছি প্রোগ্রামে, সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। এটা আপনারা কেন লেখেন? এটা অনেক বড় প্রোগ্রাম করছে এবং নববর্ষ প্রকাশনা দিয়ে বিশাল উৎসব করছে ক্যাম্পাস এরিয়ার মধ্যে। আর ভাই আমি বুঝি না যে আবার কেন ফেসবুকে প্রচারের জন্য আমি কোপাইলাম, এটা আর ছোট কেন ফেসবুকে ইয়ার জন্য আজব, এটা তো আমি মেঘমল্লার বসু আমাদের সাথে জয়েন করেছেন। মেঘমল্লার বসু, এই ঘটনা আপনি দেখেছেন নিশ্চয়ই, নজরে আসছে, ছাত্রলীগ এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এই ব্যাপারটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও কিন্তু আমরা দেখছিলাম যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না,
কিন্তু আবার হলে হলে যে কমিটি আগে ছাত্রলীগের সময় আমরা যেভাবে দেখেছি, এখন ছাত্র রাজনীতিটা কিভাবে হয় এবং এই ঘটনা এই যে চট্টগ্রাম সিটি কলেজের যা দেখলেন এর সাথে আপনি যদি একটু মিলান আর কি। মানে আমার প্রথমে যেটা বোঝার দরকার সেটা হচ্ছে যে ফরহাদ নিজে বললেন যে ফরহাদ আগের দিন ওই প্রোগ্রামে গেছিলেন এবং ওইখানে, তার মানে ওইখানে শিবিরের কমিটি আছে সেটা প্রকাশ্য। আচ্ছা, তাহলে গুপ্ত রাজনীতি কথাটা থেকে একটা বচসা বা এখান থেকে আসলে একটা ভিন্ন মত কেন তৈরি হলো? মানে কেন যে কোনো পলিটিক্যাল কোয়েশ্চেনে, আমিও আপনার সাথে চিল্লাইতে আসি নাই, আমি জাস্ট যেটা বোঝানোর চেষ্টা করতেছি, যে কোনো পলিটিক্যাল কনটেক্সটে যদি আপনাকে দেখা যায় যে আপনি ফর সাম রিজন ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে পক্ষ সেই পক্ষের সাথে অ্যালাইন্ড, কারণ আপনি সপ্তম দফার ওই লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতির কথাটা আপনি লেখছিলেন, এটা সবাই জানে। সো আপনি যখন এই কনটেক্সটে দেশের এরকম একটা ডেমোক্রেটিক টাইমেও এই পার্টিকুলার জিনিসটা নিয়ে মানে অবস্থান গ্রহণ করেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটা ব্যানার মুছলেছে এখানে আপনার, মানে ঠিক আছে মারামারির কথা আলাদা, সেটার আপনার কাউন্টার রিয়াকশন কেন দিতে হবে? মানে অন্য সকল রাজনৈতিক শক্তি তো রাজনীতি প্রকাশ্য থাক এটাই চায়, বা আপনিও দাবি করেন আপনিও চান, কিন্তু তাহলে বারবার এই কোয়েশ্চেনগুলোতে আপনারা বিপক্ষে বা ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে কেন অ্যাপিয়ার করতেছেন সেটা বোধহয় বোঝার একটু দরকার আছে। কিন্তু সাথে এটাও বলা দরকার যে আসলে এই সংঘর্ষগুলো খুব চিন্তাজনক। মানে ভাইয়ের এই কথার সাথে আমি একমত না যে ছোট ঘটনা, মানে প্রাইম মিনিস্টারকে এখানে ইস্যু করে বলার কিছু নাই, কিন্তু কথাটা একটু কানে খারাপ শোনায়। কারণ আমরা আসলে ছাত্র রাজনীতি বিষয়ে একটা জিনিস নিশ্চিত হয়েছিলাম যে সন্ত্রাস থেকে আমরা উত্তরণ চাই, আমরা কোনো রকম সন্ত্রাস চাই না। এখন আমরা যেখানে দেখতে পাচ্ছি, আমি বলবো যে আসলে দুই পক্ষকেই তো প্রচণ্ড ভায়োলেন্ট আকারে দেখা গেছে, কে আগে করছে কে পরে করছে এটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু দুইটা পক্ষই একদম সেই পুরানো যেই ভায়োলেন্ট ছাত্র রাজনীতি, যেই ছাত্র রাজনীতির কারণে গোটা ছাত্র রাজনীতি কলঙ্কিত, সেই রাজনৈতিক পথে যাচ্ছেন। এখন এখানে বসে আসলে দুইজন তর্ক করার থেকে যদি আসলে কোনো একটা ওয়ে থ্রু বাইর করা যায়, কারণ এটা বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ওনাদের দুই দলেরই কমিটি আছে, এবং এই জাতীয় ভায়োলেন্স যদি চলতে থাকে এটা স্পাইরাল আউট করতে পারে। তো সেই জায়গা থেকে আসলে সবার দায়িত্বশীল হওয়া দরকার বলে মনে করি। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আসলে মানে আমি নিজে একটা জিনিস জানতে চাই, আপনি আমাকে একটু বললে আমার ভালো হয়, আমি নিজে অত আপ টু ডেট না। যে আমরা গতকালকে একটা ছবি দেখছি ফেসবুকে, যে একজন মানুষের পা কোপানো, পাটা হচ্ছে এরকম, পায়ের পাতা দেখা যাচ্ছে, এতে নাই। ওই মানুষটি কে ছিলেন? ওই মানুষটি কি ছাত্র শিবিরের? আমি যতদূর জানি যে উনি একটা স্ট্যাটাস দিচ্ছেন গতকালকে যে উনি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত না। না, এটা দিছি না, কি ঘটনা আমি নিজে ফেসবুকে দেখে নিয়েছি ছবিটা। হ্যাঁ, মানে যার কাছে যা তথ্য আছে বলতে পারে। ওয়াসিম আকরামের সাথে সহযোদ্ধা হিসেবে সে উপস্থিত ছিল, ওইটা সেই স্টাইল দিছে। আর ভাইরা হইলো কি, কোথায় কি গুপ্তভাবে কোনো কিছু কমিটি দিছে কিনা, গোপন কোনো কিছু আছে কিনা, গোপন সেল আছে কিনা। আর সমস্যা হলো এদের একটা চরিত্র আছে, এদের কখনো আপনি একটা স্বাভাবিক মানুষ নিজের ভাব প্রকাশ করবে, আবেগ প্রকাশ করবে, কিন্তু এদের একটা ট্রেনিং সেন্টার আছে। এরা হইলো কি এগুলো হাসি দিয়ে তুড়ি মেরে উড়াই দিবে, বা কোনো কিছু আপনাকে কাউন্টার করে উড়াই দিবে, যে কোনো কিছু আপনার স্পেসিফিক কোনো জায়গাতে তারা কথা না বলে আশপাশ দিয়ে ঘোরাফেরা করবে, টু দি পয়েন্টে বলবে। এটা উত্তর দেব। ও একটা ওই লোকাল একটা ওয়ার্ডের সভাপতি, অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী আশরাফুল, এখন ঢাকায় আনা হয়েছে। ওইখান থেকে চিকিৎসা সিভিয়ার অবস্থায় ঢাকায় আরেকটা হাসপাতালে ভর্তি হয়েছে, কোনো হাসপাতালে জিজ্ঞেস করিনি এক্স্যাক্টলি। এবং যেটা পাল্টাপাল্টি যেটা প্রচার হয়েছে শুরুর দিকে যে চেক দেওয়া হয় নাই, ও তখন উটিতে মুমূর্ষ অবস্থা ছিল দেখে অনেকেই সাংবাদিকরা চেক দিতে পারে না। পরে যখন উটিতে অপারেশন শেষ হয়েছে চেক সে যে একটা ওয়ার্ডের সভাপতি, এটা কি প্রকাশ্য নাকি? হ্যাঁ, প্রকাশ্য, তার ওয়ার্ডে দেশে প্রকাশ্য। এখনো কি ছাত্র শিবির, মানে এই প্রশ্নটা অনেকেই করেন, যে গুপ্তের কথা আসে, এই যে একটা কথা বলেছেন যে আপনাদের কেন মানে হাতে ঘা লাগে, মানে এই জায়গা এখনো কি ছাত্র শিবিরের এটা একটা কৌশল, এটা পরিষ্কার, কিন্তু সেই কৌশলটাকে এখনো আপনারা এই কৌশলটা নিয়ে চলছেন যে কেউ কেউ ছাত্র দলেও ছাত্র শিবিরের ছেলেপেলেরা আছে? না, মেঘদা একটা দারুণ পয়েন্ট আছে যে গুপ্ত লিখলে তাহলে আপনি কেন রিঅ্যাক্ট করবেন, এটা বেশ ভালো পয়েন্ট। দেখেন, আগের দিন ছাত্র শিবিরের দাওয়াতি দশক উপলক্ষে অনেকগুলো ব্যানার ফেস্টুন লাগানোর প্রোগ্রাম ছিল, লাগানো হয়েছে, রাতে সব খুলে ফেলছে। আচ্ছা, কারা? ছাত্রদল খুলে ফেলছে, আবার লাগানো হয়েছে, খুলে ফেলছে। তো এই কেন খুলছে, কারা খুলছে, এটা বের করার জন্য প্রশাসনের কাছে মানে ছিলেন ওখানে না, ওই জবাব দেওয়ার সময় আমি ছিলাম না। তো হ্যাঁ, তো আগের দিনের ফুটেজগুলো দেখবেন, এর আগের দিন রাতে ছাত্র শিবিরের ব্যানার ফেস্টুন ছাত্রদলের লোকেরা গিয়ে খুলে ফেলছে। এখন শিবিরের দায়িত্ব গিয়ে কি করবে, মানে আমরা গ্রুপে শিবিরের দায়িত্ব গিয়ে ওই যিনি হেড ওই কলেজের, ওনার কাছে গিয়ে স্যারকে অভিযোগ দিলেন, স্যার আমাদের এগুলো খুলে ফেলা হচ্ছে, এগুলো আপনারা এই প্র্যাকটিস থাকলে তো সমান প্র্যাকটিস থাকা উচিত। এই ফিডব্যাকটা দেওয়ার জন্য সেখানে গিয়েছে। ফিডব্যাক দেওয়া শেষ, ওখান থেকে বের হয়ে সাথে সাথে আক্রমণ। একজন উনি একাই ছিলেন না, উনি 2-3 জন ছিলেন, সভাপতিকে টার্গেট করে আক্রমণ করা হয়েছে। এখন আপনি আমার ব্যানার ফেস্টুন খুলে ফেলবেন আগের দিন রাতে, আমি কি পরের দিন ওইখানকার যিনি অধ্যক্ষ তাকে অভিযোগ দেবো না?
নাকি আমি আপনার সাথে মারামারি করবো? কেন আমি ফর্মালি অভিযোগ দিলাম, আবার আপনি আমাকে অ্যাটাক করবেন? অ্যাটাক তো করবেনই করবেন, আবার একটু পরে পুলিশের সহযোগিতা আমাকে বের করে দিবেন ক্যাম্পাস থেকে, বের করে দিয়ে আর বহির্গত দিয়ে আবার গেটে বাইরে আক্রমণ করবেন। আবার এটা প্রতিবাদে কেন মিছিল করবো? দা কোদাল আর হচ্ছে রাম দাদি আপনি আমাকে আক্রমণ করবেন, এটা কি ডেমোক্রেটিক প্র্যাকটিস? আমি আপনি ফুটেজ অ্যানালাইসিস করবেন। ভাই, আমার বক্তব্য যদি একটাও যদি ভুল হয়, আপনি তো হলো আমার বক্তব্য যদি একটাও ভুল হয়, আপনি ফুটেজ চেক করবেন এগুলো সত্য কিনা। ইভেন ওই অধ্যক্ষের রুমের যে ক্যামেরা ওটাও চেক করবেন, ওখানে কি নিয়ে অভিযোগ দেওয়া হয়েছিল, কি কনভারসেশন হয়েছিল, আপনি চেক করে নেবেন। ভাই আপনার সব, কারণ আমি এখানে মিথ্যা বলবো, অন রেকর্ড বলতেছি, মিথ্যা বলবো, আপনি পরে চেক দিতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। রেকর্ড আপনার মনে হইতেছে আপনি নিজেই সিসিটিভি ক্যামেরা ওই সময় সব কিছু ঘটনা আপনি বলতেছেন উপস্থিত ছিলেন স্থানে, আমি তথ্য সব নিয়ে আসছি। কিছু এই জন্য আপনি অবশ্যই, কারণ আমি ওই তো যে- বললামই যে আপনি নিজেই তো সব ঘটনা বর্ণনা করতেন, তাহলে তো আর কোনো কারো কাজ থাকলো না, কারো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কাজ নাই, আপনার যা ব্যাখ্যা এটা দিয়েই তো কাজ করতে পারে, সবসময় কাজ আছে তো। কারোর দরকার ওই নেই। যে সাকিবরে হত্যা করবেন ছাত্রদল তেজগাঁওয়ে, বিচার করবেন না, এটা তো ওরে ছাত্রদলের বাবা, আপনি কাজ। তো ভালো যে লীগের আমলে কোনো প্রতিবাদ করতে পারেন নাই, এখন সব হলো এখন শুরু করছেন, ভালো আপনার চোখটা খুলে গেছে, 24-এর গণ অভ্যুত্থান আল্লাহ আপনার চোখটা ফুটাই দিল, এটা তো খুবই ভালো, মানে 24-এ কোনো বারবার ইয়ে আছে এজন্য। হ্যাঁ খুব দারুণ, আপনার না না, আপনি তো লীগের আমলে কোনোদিন প্রতিবাদ করেন নাই, তো একটা ফেসবুক স্ট্যাটাস লীগের বিরুদ্ধে কোনো কিছু দিচ্ছেন তখন তো দেন নাই। ও তাই বলে তখন দিতে পারবেন নির্বাচনে না। 31 জন খুন করবেন? আরে, দারুণ আজব, ব্যাপার। না না না, আপনি তো দারুণ বলতেছেন আগে ব্যাপার। আপনার চোখ ফুটছে রে ভাই, আপনার নিজের দারুণ যে ব্যাপার। বিবেকের উদয় হয়েছে এজন্য শুকরিয়া আদায় করা আচ্ছা, দরকার। এই বিষয়ে আপনাদের পলিসি কি এস এম ফরহাদ? আপনাদের পলিসি কি? যেমন ছাত্র দলের একটা বক্তব্য সাধারণ সম্পাদক উনি দিয়েছেন কালকে রাজু ভাস্কর্যের ওখানে দেখলাম, যে গুপ্ত যদি বলে আমরা বারবার হাজারবার গুপ্ত বলবো, তারা যদি খেপে যায় আমাদের উপর আক্রমণ করে আমরা বলতেই থাকবো। এখন প্রশ্ন হইল সেই আবার ওই আপনি কথাটা বলছেন বারবার যে যদি গুপ্ত লেখায় তারা হামলা করে থাকে, গুপ্ত যদি না হন, তাহলে এটা কেন আপনারা এইভাবে জ্বলে উঠবেন? সেই ক্ষেত্রে দলীয় আপনাদের কোনো পলিসি কি নিয়েছেন যে গুপ্ত লিখলে আমরা কোনো রিয়াকশন দেখাবো না বা দেখাবো? পার্সোনালি আমি এটা খুব এনজয় করি। ছাত্রদলের ভাইয়েরা খুব আঁকাবাঁকা হাতে ভুল বানানে ডাকসুর ওখানে লিখছিল আজকে, আমি গিয়ে খুব এনজয় করছি। দারুণ একটা ভুল বানানে মানে ও ভুল বানান তো নিজেরা লেখা ওটা করে, হ্যাঁ ফ্রেমিং হয়, ভুল বানান তো আমরা দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, ওই যে জাস্টিস ফর হাদির মতো হয়ে গেছে ঘটনাটা। যাই হোক বলি, বলতে দেন। লিখছে তো সুন্দর লেখার চেষ্টা করছিল, তো ওটা আমি আরো এনজয় করছি। এই ওরা হাজারবার লেখো, কিন্তু আমার পয়েন্টটা আরেক জায়গায়। আপনি তো সরকারি দল, একটা ছাত্র সংগঠন, আপনার দায়িত্ব হইলো মানে দেশটা ভালোভাবে রান করার ক্ষেত্রে কোঅপারেট করা। কারণ আপনি নিজেই যখন শতাধিক জায়গায় চাঁদাবাজি করবেন এবং পত্রিকায় প্রিন্ট হবে, নিউজ হবে, আপনি যখন মানে অর্ধশতের কাছাকাছি খুন করবেন এই অল্প সময়ের মধ্যে, এবং ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীকে খুন করবেন, এটার জন্য আপনার পরিস্থিতি হচ্ছে আপনার দলের ছাত্রদল এই অর্ধশতক হ্যাঁ এটা আপনি কিভাবে শিওর হইলেন? ছাত্রদল যুবদল মিলে আর কি, যুবদল বিএনপি মিলে মানে আমার কাছে এটা কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এটা হইছে? আপনি তো আজকে প্রথম আলো পত্রিকা দেখে মনে হয় এগিয়ে আসছেন এজন্য। না ইস্যু হচ্ছে ভাই বিএনপির এক লোককে খুন করছে, পরের দিন পুলিশ মামলা নিল না, তাহলে আমি কি রাষ্ট্রীয় বিষয় বলবো না? এখন যদি মামলা না নেই, আমি যে কটা কেস বলতেছি একটা কেসের মামলা নেয় নাই, আমি যে কটা কেস বলতেছি একটা কেসের মামলা নেয় নাই, প্রত্যেকটা কেস এখন পেন্ডিং। ইভেন চট্টগ্রামে কালকে ঘটনা, স্টিল কোনো বড় বড় তলোয়ার নিয়ে ঘুরতেছে, এখন কোনো গ্রেফতার নাই স্টিল। আচ্ছা 24 ঘন্টা পার হয়ে গেছে না, কেন পুলিশ কি করতেছে? কেন আপনার এই যে তাজগাঁওয়ের হত্যাকাণ্ড, শিক্ষার্থী হত্যা মামলা করেছে শিবির? মামলা নেয় নাই, এখনো মামলা করতে চেয়েছে, মামলা এখনো নেয় নাই, এখনো মামলা নেয় নাই। প্রকাশ্যে তলোয়ার নিয়ে অস্ত্র নিয়ে আপনি দিন দুপুরে কোপাচ্ছেন, কোনো বিচার নাই। শিক্ষার্থী খুন করছেন, কোনো বিচার নাই। লুটপাট করছেন, কোনো বিচার নাই। এতগুলো খুন, প্রত্যেকটা খুনের কেস এরকম। আবার এগুলো ছোট্ট ঘটনা, প্রধানমন্ত্রী হলো কনসার্ন দেওয়ার ইস্যু না ভাই, যেমনটা না না ওইটা কেন আপনি তো বারবার বলতেছেন ছোট ঘটনা, মানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পড়ছে যে চিটাগাং এর এমসি কলেজে তখন ওই মুহূর্তে কি ঘটনা ঘটতেছে এটা প্রাইম মিনিস্টারের কনসার্নে। আপনারা তো এমন ভাবে বলতেছেন যে ওহিনাজিল হবে ওখানে, যে ওহিনাজিল হয়ে জিনিসটা সলভ আউট হয়ে যাবে, যে আমাদের এস এম ফরহাদ গেছে ওখানে সব সিসিটিভি ক্যামেরায় দেখতেছে, যা বলবে তাই হয়ে যাবে, তাই তো হচ্ছে। আপনার দায়িত্ব হচ্ছে কৃষক কার্ড দিব, কিন্তু একটা কৃষক যখন অ্যাপ্রিশিয়েট করলেন না তো, জ্বালানি তেলে সিরিয়ালের লাইন ধরে মারা যাবে, তার জন্য তো আপনি তো অ্যাপ্রিশিয়েট করলেন না তো কৃষক কার্ডে, অ্যাপ্রিশিয়েট করছেন একবার, খারাপ কি দিক আছে কৃষক কার্ডের আপনি সেটা বলেন। আমি তো আপনার কথা বুঝতে পারতেছি না, যে কারণ কৃষক কার্ডের ভালো অ্যাপ্রিসিয়েশন নাই, কোনো কিছু নাই, আমি তো এটাই বুঝতেছি না আপনি কোন দেশে বাস করেন। আচ্ছা মেঘমল্লার বসু, আপনি চুপ করে মোটামুটি শুনছিলেন তাদের দুজনের কথা, একটু বলবেন যে ধরেন যে আপনারা সবসময় ভালো ভালো কথাই বলেন এবং আমরাও ক্যাম্পাস থেকে এটাই দেখে আসছি, কিন্তু ভালোর সাথেই সবসময় থাকেন। আমরা ক্যাম্পাস থেকে যতই দেখছি এবং ধীরে ধীরে আপনাদের এই ভালোর সাথে, আপনি যদি শিবিরকেও খারাপ বলেন, ছাত্রদলকেও খারাপ, আপনাদের একটা স্লোগান আজকেই শুনলাম যে লীগ, শিবির, ছাত্রদল, সন্ত্রাসীদের তিনটা দল, 90 দশকের স্লোগান। আচ্ছা, সন্ত্রাসীদের তিনটি দল, তো সেই জায়গায় আপনাদের দল কেন ভারী হচ্ছে না? এই যে এই মানুষ কেন পলিটিক্সে আসবে, পলিটিক্স সংক্রান্ত একটা অবজারভেশন আমাদের 2024-এর পরে তৈরি হয়েছিল যে মানুষ আইডিওলজিক্যাল কারণে পলিটিক্সে আসবে। কিন্তু আজকে আমরা যা নিয়ে আলোচনা করতেছি, কেন একটা মা বা একটা বাবা অ্যালাউ করবে তার ছেলে মেয়েকে ছাত্র রাজনীতিতে আসতে? আমরা এখানে এসে কি নিয়ে কথা বলতেছি, যে গতকালকে দুইটা এরকম সফিস্টিকেটেড সংগঠন যাদের দুইজনেরই এরকম মানুষ পাঠানোর ক্যাপাসিটি আছে, যারা এখানে বসে ভদ্রভাবে আলোচনা করবে, সেই সংগঠনগুলিরই যারা মানে তৃণমূল স্তরের মানুষ
তারা এই ধরনের কোপাকুপিতে লিপ্ত হচ্ছে, তাহলে আসলে ঠিকই আছে, মানে উনাদেরই লোক সংখ্যা বেশি অটোমেটিক্যালি হবে, কারণ এই ক্যাপাসিটি তো আমার নাই। আমি তো আসলেই যদি এরকম সন্ত্রাস হয় আমি মাইর খাইতে পারবো, কিন্তু আমি তো যেরকম ভাবে শিবির মানে উল্টা রেজিস্ট্যান্স দেখাইতে গিয়ে উল্টা তারা ভায়োলেন্ট হয়ে উঠলো, সেই ক্যাপাসিটি তো আমার নেই। সো আসলে এটা খুবই একটা খুব অস্বস্তিকর আলোচনা আর কি। মানে ওই যে আপনি যে বললেন না যে সবসময় ভালো ভালো কথা বলে, ওই ভালো ভালো কথাগুলো বলার কারণেই লোক নেই। মানে আর একটু রিয়েল হইলে বোধহয় লোক বেশি থাকতো, কারণ তখন তার ব্যক্তিগত সার্ভাইভালের সাথে পলিটিক্সটা সম্পৃক্ত হতো। না, ধীরে ধীরে আপনাদের এই সংগঠনটার লেজ, আমরা এরকম একটা রিপোর্ট আমি করেছিলাম যখন আমি ক্যাম্পাসে ছিলাম, যে সেখানে ধরেন সে সময় ছাত্রলীগ ছিল ক্যাম্পাসে, তো ছাত্রলীগের বিশাল মিছিল, আবার তার পর ছাত্রদল তো সে সময় ক্যাম্পাসে ছিলই না, এরকম বাম সংগঠনগুলোর এরকম ছোট ছোট 2-3 জন, 5 জন, 10 জন, 15 জন, এর বেশি হয় না। তো সেই জায়গায় অজনপ্রিয় হওয়ার কি কোনো কারণ আছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে সাধারণ ছাত্ররা? এটা তো আসলে সব থেকে ভালো বোঝার মেট্রিক হচ্ছে ইলেকটোরাল। সো আসলে আমরা যতটুকু ইলেকটোরালি পারফর্ম করছি, যা করছি, সেটা থেকে বোঝা যায়, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। সেটা আমাদের মাঠে মানুষ যত থাকুক না কেন, আমি কিন্তু সেই ক্যাপাসিটিতে ভোট অন্য অনেকের থেকে তুলনামূলকভাবে আমরা অনেকেই বেশি পাইছি। সো জনপ্রিয়তা নাই বা সাধারণ ছাত্ররা আমাদের কথার সাথে একমত না, এরকম না। বিষয়টা হচ্ছে যে একটা মানুষ তার কেরিয়ার, তার সামনের কনস্ট্রাকটিভ জীবনের 5-7-10 বছর ওয়েস্ট করে একটা আইডিওলজিক্যাল পলিটিক্স কেন করবে, যেই দেশে পলিটিক্সটা হচ্ছে শেষমেশ কার গায়ে কত জোর এবং কার কত বেশি বাহুবল, সেখানেই পরিণত হয়। আমরা মাঝখানে একটা 1-1.5 বছরের একটা সুযোগ বা একটা আবহাওয়ার মতো দেখছিলাম যখন এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা আবার দেখলাম আমরা আবার সেই পথেই ফিরে যাচ্ছি। যত এরকম পলিটিক্সে মানে এই জেনারেশনে যেই ভালো ভালো ছাত্ররা তারা তৈরি হয়েছে সব দলেরই, তারা তৈরি হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে তারা তার আগের যে 5-7 বছর মানে শেখ হাসিনা রেজিমের সেকেন্ড হাফ, সেই সময় তারা সবাই ফর্মড হয়েছে এবং সেই সময় সবাই অপোজিশন ছিল। আচ্ছা, সো যখন 24-এর অভ্যুত্থান হয়েছে, 24-এর অভ্যুত্থানের পরে যদি 6 মাস 8 মাস আগেও ছাত্রদল ছাত্র শিবিরের এরকম একটা মারামারি হতো, এটা কিন্তু সাধারণ ছাত্রদের মধ্যে থেকে একটা অন্য রিয়াকশন আসতো। আমরা যেন বা আবার 24-এর আগে যা যা ঘটতো সেই সব জিনিসপত্রে ডিসেন্সিটাইজড হয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা ওই জিনিসগুলোকে নর্মাল বলে অ্যাকসেপ্ট না করছি। এখন ক্যাম্পাসের, আপনি নিশ্চয়ই ক্যাম্পাসে যান, এখন ক্যাম্পাসের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কিভাবে চলে? ছাত্র রাজনীতি তো নিষিদ্ধ, আবার নাকি নিষিদ্ধ না, এটা আমরা পরিষ্কার না। এটা কোনো কিন্তু যে গেস্ট রুম, গণরুমের যে কালচার, সেইটা কি এখন ছাত্র শিবির বা ছাত্র দল কেউ কি এখন করে? লেদার ইঞ্জিনিয়ারিং এ গত 2-3 দিন আগে একটা অভিযোগ উঠছে, সেই অভিযোগটা আলাদাভাবে কথায় দেখার মতো। তবে তার বাইরে আসলে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনটেক্সট আসলে যখন এইসব বিশ্ববিদ্যালয়গুলো দেখি তখন তার তুলনায় অনেক ভালো বলেই মনে হয়, যে সেখানে অন্ততপক্ষে কোপাকুপি বা এরকম পর্যায়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, ক্যাম্পাসে তো এক ধরনের পাওয়ার হিসেবে ফরহাদ দা ছিলেন এর আগের 1.5 বছর, এখন একটা পাওয়ার শিফট হইতেছে, ভাইরা ক্ষমতায়িত হইতেছেন। সো সেখানে ক্ষমতার পালা বদলের একটা পাওয়ার ডাইনামিক তো আছে, কিন্তু সেটা এরকম ফরহাদরা এখন পাওয়ারে নাই, এরা তো ডাকসু তো আছে, তো কার্যকর তো উনারা জানেন। আমি আসলে পাওয়ারের বাইরের লোক, জানি না বলবেন। পাওয়ার আছে। আর ডাকসু তারা কেমন চালাচ্ছে ছাত্র শিবির? ডাকসু মানে আসলে তারপরে তারা এত কিছু করে ফেলছে জাতীয় রাজনীতিতে, যে তারা যে ডাকসুর নেতা এটা আসলে মনে পড়তে আমার একটু সময় লাগলো আর কি। এর মধ্যে তারা কাজ করে, তারা তো তাদের রেগুলার কাজ করে, অনেক পয়সার মালিক হয়ে গেছে বা প্রতিপত্তি এরকম কিছু জানি না ভাই, আমি নিউজ রিপোর্টার না, আমাকে এই কোশ্চেন করে ব্যক্তিগত করাপশনের ডেফিনেটলি আপনারা ক্যাম্পাসে একই সাথে রাজনীতি করেন এবং প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি করেন। এই ধরনের অভিযোগ আসলে আমাদের জেনারেশনের কারণে, সেখানে আপনি জানেন যে ছাত্রলীগ বা যারা সরকার দলীয় ছাত্র সংগঠন থাকে তারা ওখানে ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনেক উন্নয়নমূলক কাজ হয়, সব জায়গায় তাকে কমিশনে রাখতে হয়, অনেক মার্কেট থাকে, দোকান থাকে ভেতরে, হলগুলোর দোকান থাকে, সেখানে চাঁদাবাজি হয় ভেতরে, সেগুলো হয় কি না এখন? সেগুলো তো নিশ্চয়ই হয়, সেগুলো তো মানে যারা ক্ষমতায় আসবেন তারাই চেষ্টা করবেন যে যাতে করে তাদের সাথে অ্যালাইন লোকজনের বিজনেস বেশি হয়, সেই পাওয়ার পলিটিক্স তো আছেই। যেহেতু আমরা ডাকসুর কারণে ফরহাদদের একটা ক্ষমতা আছে, আবার জাতীয় সরকার থাকার কারণে বিএনপির একটা ক্ষমতা আছে, তো সেখানে সেই টানাপোড়েনটা নানান ফর্মে দেখাই যায়, যে খাবার তোলা বা খুব হঠাৎ করে কোনো একটা পার্টিকুলার দোকানকে টার্গেট করে ওখানে খুব খারাপ অবস্থা, এটা তাড়াতাড়ি চেঞ্জ করা লাগবে। এইসব কাজকর্মের মধ্যে একটা ভেস্টেড ইন্টারেস্ট তো বুঝাই যায়, যে হচ্ছে নিজের পক্ষের বা নিজের পছন্দের লোকজনকে আপনার কি বলবো জিনিসপত্রের চার্জ দেওয়ার একটা চেষ্টা ডাকসুর তরফ থেকেও আছে, ছাত্র দলের তরফ থেকেও আছে। কিন্তু সেটা সেই পর্যায়ে থাকলে আসলে সেটা কোনো বড় ক্রাইসিস না। অন্ততপক্ষে এরকম আমি বারবার করে এখানে দুজনকেই ফিরায় নিয়ে আসতে চাইতেছি, কারণ এখানে একটা রেজলিউশন দরকার। এই বাহুবলের রাজনীতি আমরা ভাবছিলাম 24-এ শেষ হয়ে গেছে, এটা আর হবে না, এটা ছাত্রলীগকে বিদায় করার মধ্য দিয়ে শেষ হয়ে গেছে। কিন্তু আমরা যদি সেই বাস্তবতায় না থাকি তাহলে আসলে 24-এর
মানে পরবর্তী জেনারেশন হিসেবে আমরা কিন্তু জেনারেশনালি মানে কলঙ্কিত হব। আচ্ছা, অনেক ধন্যবাদ এস এম ফরহাদ। আপনাকে এই বিষয়টা বলার সাথে সাথে এটাও বলি যে ডাকসু এটা একটা সংগঠন, একটা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠানই বলা যায় একটা ডাকসুকে। সেই জায়গার যিনি নির্বাচিত ভিপি, তিনি যখন আবার একটা জায়গায় যাচ্ছেন, চট্টগ্রামে যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি কিন্তু ডিরেক্ট একটা পক্ষ নিয়ে নিচ্ছেন। সেই বিষয়টা কি ভালো দেখায়, নাকি তার দুটি পক্ষ মানে সে একটা সমঝোতা বা এই ধরনের কথাবার্তাই তার থাকা উচিত ছিল? দেখেন, আজকে তিনি কি বলেছেন এটার জাজমেন্ট আমি যাব না, তবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমি ডাকসুর জিএস বা তিনি বিপি, তার ক্যাম্পাস এরিয়ার দায়িত্ব হলো সকল শিক্ষার্থীকে ওন করা, সকল পলিটিক্যাল পার্টিকে ওন করা, সবাইকে কমন অ্যাক্সেস আমি সেই প্রশ্নটাই করেছি, সবাইকে উনি কি সাথে সেটা নিয়ে কাজ করেছেন? করা। এখন আমি বলি, এর আগে ডাকসুর যে কটা হয়েছে 19 সাল কিংবা তার আগের দশকে, সবসময় দেখবেন একটা কমন প্র্যাকটিস ছিল। তাদের সাথে কথা বললে বুঝবেন সেই সময় যারা নির্বাচিত ছিল, ডাকসুর পরেই তাদের একটা গ্রুপ হয়ে যেত, কার গ্রুপে কে আছে, কোন দলের কে আছে, মধুর ক্যান্টিনে একটা অলওয়েজ কটা টেবিল দখল করতে হবে, কারা কত মিছিল হবে, এগুলো এই প্র্যাকটিসগুলো আগে এক সময় ছিল। সেই সময় আমি 4-5 জন বিপির সাথে দেখা করছি, কথা বলছি, বিপিজিএসের সাথে, সব প্রত্যেকেই বলছে আমাদের প্র্যাকটিসই ছিল এই পলিটিক্যাল প্র্যাকটিস। এবং 1900 আমরা যেটা দেখছি যে নূর হক নূর কিংবা আক্তার হোসেনকে রুমে আটকায় পিটানো হয়েছে, মানে নিজেরা সুপিরিয়র সাথে বাকিদের উপর টর্চার করা এবং গ্রুপিংগুলো করা। আমরা যেটা চিন্তা করেছি ডাকসুর পরে আমরা সবাইকে একসাথে সাথে, আপনি দেখবেন যে বেশ কয়েকটা প্রতিনিধি সম্মেলন হয়েছে, সব হলের সকল প্রতিনিধিদের নিয়ে, নির্বাচিত প্রতিনিধি, ডাকসুর সবাই 28 জন সবাইকে নিয়ে, মানে পার্টির এই ওন করার জায়গা থেকে বরং সবাইকে ওন করে একসাথে যে কাজ করা, ডাকসুকে এই ধরনের কোনো পলিটিক্যাল জায়গায় কাজে না লাগানো, বরং সবাইকে সাথে কাজ করা। আমরা আমাদের হাইয়েস্ট চেষ্টা করেছি। হ্যাঁ, আমাদের পরে যদি কেউ এর চেয়ে বেটারটা পারে তাদেরকে স্যালুট জানাবো, তো এখন পর্যন্ত আমরা আমাদের হাইয়েস্ট চেষ্টা করেছি। আর তার মানে এই না যে আমার সারাদিনের প্র্যাকটিস আমি এর বাইরে আমরা ব্যক্তিগত কোনো পলিটিক্যাল প্র্যাকটিস করতে পারবো না, এই এরিয়া শিক্ষার্থী নিয়ে কাজ করবো, এর বাইরে আমার একটা পলিটিক্যাল এজেন্ডা থাকতে পারে, আমি নিজের পলিটিক্যাল পার্টি পছন্দ করতে পারি না, পক্ষে বিপক্ষে মত দিতে পারি, সেটা আমার আলাদা জায়গা। ইভেন জাতীয় রাজনীতিতে আমি একজন ভোটার হিসেবে, নাগরিক হিসেবে সেটা আমার জায়গা। কিন্তু আমি যদি আমার ক্যাম্পাসে একটু একটা 10 সেকেন্ড জাস্ট, আমি এটা কমিটেড যে আমার ক্যাম্পাসটাকে আমার দায়িত্বের সময়টাকে অন্য কোনো পলিটিক্যাল পার্টির সেবা করার জায়গা থেকে বা আমারটাকে সুপিরিয়র বানানো কাজগুলো এটাতে প্রায়োরিটি দেওয়া আমার দিক থেকে কখনোই উচিত না, এবং সেটা আমি করতে পারি না বা আমার করার মানে এটা আমি করবো না আমরা। আচ্ছা, কিন্তু জাতীয় লেভেলে, অন্য লেভেলে, অন্য পর্যায়ে, বাইরের প্র্যাকটিসে আমি আমার আলাদা থাকতে পারি, তবে সেটা সত্য উপায়ে, সঠিক উপায়ে। আচ্ছা, মুশকিলটা হচ্ছে মানে যে কোনো ডেফিনেশন প্রয়োজন অনুযায়ী যদি বদলায় যায় তাহলে তো ওটা ডেফিনেশন না, মানে ডেফিনেশন তো ওইটাই যেটা মানে কনস্ট্যান্ট। তো আসলে এই যে ছাত্র রাজনীতি বিষয়ক যে ধোঁয়াশাটা, এইটা আমরা 2-2.5 বছর পরও যে আমরা করতেছি, এটাতে ফরহাদদের অনেক দায় আছে। প্রথমে বললো যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, তারা ওই সময় হিসাব করে লিখছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বললে সব দিক থেকে ভালো হবে। এখন এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কি, এটা ডেফিনেশন বদলায় গেল। প্রথমে তারা কিছুদিন বললো যে তারা কোনো পলিটিক্যাল পার্টির কনটেক্সটে করতেছে না। আপনার মনে থাকবে ফরহাদের সাথে আমি যখন 1-1.5 বছর আগে টকশো করছি, তখন 8-10 মাস আগে করছি, তখন ফরহাদ এইসব জায়গায় দাঁড়ায় বলছেন যে হ্যাঁ, জামাতের সব কথার সাথে তো আমি একমত না, আমাদের জামাতের থেকে ভিন্ন অবস্থানও আছে অনেক জায়গায়, যে আমরা একটা স্বাধীন গণসংগঠন বা এরকম একটা ভাইব দেওয়া। তো তারপরে আমরা দেখলাম ইলেকশনের সিজন যখন আসলো, তারা হচ্ছে একদম মানে হার্ডকোর ভাবে জামাতের ক্যাম্পেইনে নেমে পড়লো। মানে অন্য ছাত্র দলও মনে হয় বিএনপির এত ক্যাম্পেইন করে নাই ফরহাদ বা সাদিক যে পরিমাণ প্রোগ্রাম ছাত্র শিবিরের করছে। তো তখন ডেফিনেশনটা বদলায় গেল যে ক্যাম্পাস এরিয়ার মধ্যে আমার সবাইকে ওন করতে হবে, ক্যাম্পাস এরিয়ার মধ্যে আমাকে নির্দলীয় থাকতে হবে, বাইরে না থাকলেও পারি। আচ্ছা বেশ, তাহলে ডাকসুর প্যাড দিয়ে যে বিবৃতিগুলো ইলেকশনের আগ পর্যন্ত গেছে সেগুলা কি মানে আর নিউট্রাল অবজারভেশন? আমরা দেখতে পাচ্ছি যে জামাতের কোনো একজন নেতা কোনো একটা অসম্ভব বাজে কথা বলতেছে, তার বিরুদ্ধে ডাকসুর কোনো বক্তব্য নাই, কিন্তু বিএনপির কোনো একটা নেতা একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলতেছে, তখন তার বিরুদ্ধে ডাকসু নেমে যাচ্ছে। এখন এটা তারা করতে পারেন, তারা যদি বলতেন যে তারা পলিটিক্যাল ম্যান্ডেটেই আসতে চান, তারা জামাতের ম্যান্ডেটে, তারা জামাত ইসলামীর এতদিনকার যে পলিটিক্স, সেই পলিটিক্সের ম্যান্ডেটে আসতে চান, কিন্তু তারা তো নির্বাচনের সময় সর্বোচ্চ ইনক্লুসিভ কথা বলছেন। এখন ফরহাদ সবাইকে ইনক্লুড করে কাজ করে কি করে না, এটা আপনি বুঝতে পারবেন আপনি যদি কোনো একদিন হেমা চাকমাকে ইন্টারভিউ করেন, বা একদম ডিফারেন্ট কনটেক্সটে যারা আছেন, যারা একেবারেই এই মানে ফরহাদের নিজস্ব প্যানেল এবং ছায়া প্যানেল থেকে আসা লোকজন বাদ দিয়ে তাদের কাছ থেকে জিজ্ঞেস করেন, তাহলে হেমা চাকমাদের কথা কেন বললেন? মানে তাদের সাথে
কি রকম ফরহাদের দূরত্ব এখন অনেক? এটা তো পলিটিক্যাল ডিফারেন্স। সো আমি যদি পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে একটা ঘটনা ঘটে, নিশ্চয়ই হেমা চাকমার সাথে ফরহাদের ওপিনিয়ন মিলবে না, বা ওখানে হেমা চাকমা মানে প্রতিরোধ পর্ষদ থেকে একা গেছেন, সো তার ওখানে কোনো কালেকটিভ ভয়েস নাই, সে ওখানে একজন মানুষ। ওখানে উল্টা দিকে প্রায় মানে যারা ইলেক্টেড তাদের 3-4 জনের বাদে বাকি সবাই অ্যালাইন্ড। সো সেই জায়গায় আসলে মাইনরিটি বা মানে যারা ওইখানে অল্প অবস্থান নিতে পারছে তারা কতটা ইনকর্পোরেটেড ফিল করছে সেটা জানতে পারলে ভালো হতো। আমি হেমা চাকমার হয়ে বলতে পারি, কিন্তু বলাটা ঠিক না। আচ্ছা আচ্ছা, আমি একটু এনগেজ হতে পারবো এই বিষয়ে অল্প একটু আমি জানি না যে নির্বাচিত প্রতিনিধি হলে সকল প্রতিনিধি সকল বিষয়ে একমত হওয়ার ডেমোক্রেসির সংজ্ঞা কিনা। তো আমি এটা জানি যে আমার যে এজেন্ডা শিক্ষার্থীদের কল্যাণের যে ইস্যু, সেগুলোতে আমাদের অবশ্যই একমত হওয়াটা জরুরি। দ্বিতীয় যে ব্যাপার লেজিসলেটিভ আলাপ আসছে, আমি এখন আগের পজিশনে আছি। বারবার ক্লিয়ার করেছি যে ছাত্র এজ এ সংগঠন, ছাত্র শিবিরের কমিটি কেউ নিয়ন্ত্রণ করে না, কারো মধ্যে আর সুযোগ নেই। ছাত্র শিবির তার অসম্ভব, তার অধীনস্থ ম্যান পাওয়াররা, যেমন ধরেন ঢাকা ইউনিভার্সিটি জামাত এখানে কি সভাপতি সেক্রেটারি হবে, এটা কোথাও কমিটি কিভাবে হয় ধরেন ঢাকা ইউনিভার্সিটি কমিটি হচ্ছে, ধরেন লালবাগ থানার কমিটি হচ্ছে, চট্টগ্রাম মহানগর উত্তরের কমিটি হচ্ছে, যে শাখার কমিটি হয় সেই শাখার অধীনস্থ যে ক্যাটাগরাইজ ম্যান পাওয়ার সদস্য বা সাথী, ওই ম্যান পাওয়াররা তাদের ভোটিং পাওয়ার অ্যাপ্লাই করে তাদের সভাপতিকে নির্বাচিত করে স্ব শাখায়, থানা শাখায়, ওয়ার্ড শাখায়, মানে সিনিয়ররা, মানে এখন জুনিয়ররা না, মানে কেন্দ্রীয় সংসদে যারা আছে ছাত্র শিবিরের, তারা কোনো প্রভাব খাটায় না অথবা কেউ তদবির করে না, তারা জাস্ট এগুলো ক্যালকুলেট করে রেজাল্ট অ্যানাউন্স করে, এ হচ্ছে নিয়ম। আর কেন্দ্রেরটা তার আন্ডারে সবাইকে এভাবে ভোট দেয়, এভাবে করে প্রত্যেকটা এভাবে পুরো জীবন চলে আসতেছে। কোথাও আপনি দেখবেন, আমি ছাত্রদলকে খারাপ বলতেছি না, অনেক কান্নাকাটি অনেক সময় সেটা জামাতেরও হয়, শিবিরেরও হয়, সভাপতি বা সেক্রেটারি বা এই ধরনের পোস্টে যারা আসে, সেটা কেন হয়? ধরেন এইটা বাইরে থেকে অনেকজন অনেকভাবে দেখবে। ছাত্র শিবিরের যে জায়গাটা, সেটা হচ্ছে এখানে বিশাল লোকবলের ম্যান পাওয়ারের দায়িত্ব নিতে হয়, প্রত্যেকের ক্যারিয়ার, পড়াশোনা, রেগুলার ফলো আপ। আমাদের তো প্রত্যেকটা ম্যান পাওয়ার, আমাদের 1000 ম্যান পাওয়ার থাকে বা 2000 থাকে, 2000 প্রত্যেক দিন যে হিসাব কিতাব, পড়াশোনা, রিপোর্টিং, এগুলো ফলো আপ করে, একে অপরকে টেক কেয়ার করে, সবাই সভাপতি বা সেক্রেটারি সবাই হ্যাঁ মেইন দায়িত্বটা সভাপতির থাকে। মানে তার কাছে এটা পেশ তারপর করে। ধরেন প্রত্যেকটা প্রোগ্রামে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, পিউরিটি মেনটেন করা, এগুলো আবার 6 মান্থ পর অডিট হয়, একদম অডিট টিম দিয়ে অডিট হয়, সব কিছু মেনটেন করা, এবং এই যে বিশাল লাইবিলিটি, সেইটা চাপ ফিল করে যে আমার এতগুলো মানুষের দায়িত্ব, আমার সিদ্ধান্ত এতগুলো মানুষের, এভাবেই এটা ফিল হয়। তো যে কারণে এটা বেশ ভারী ফিল করে, এই ফিলিংসটা এখানে জাগে। এটা অর্গানাইজেশন কালচার অন্যদের সাথে নাও মিলতে পারে, অন্যদেরটা আরও বেটার হতে পারে, তবে আমার প্র্যাকটিস এই জায়গায় হচ্ছে যে এটা দায়িত্ব অনুভূতির জায়গা, যে আমার আন্ডারে এতগুলো ম্যান পাওয়ার, আমরা বললেই কথা শুনে, জনশক্তির নির্দেশনা শুনে, এবং বিশাল যে এদের ক্যারিয়ারের পথ বদলে দেওয়া, কে কোন দিকে যাবে, ডিসিশন নেওয়া, এই দায়িত্বটা আমাদের গাফলতি না হয়, গ্যাপ না হয়, এই ফিলিংস থেকেই সেটা করে। মোটা দাগে আপনারা জামাত দ্বারা নিয়ন্ত্রিত কোনো সংগঠন না। আমি আমার পলিটিক্যাল জায়গায় ইসলামের যে আইডিওলজি, সেই জায়গায় জামাতের সাথে আমার বহু মিল, অলমোস্ট মিল, অনেক জায়গায় মিল, কিন্তু আমি বলছি আমার স্ট্রাকচারালি এবং এজেন্ডা সিদ্ধান্তে, আমার পলিটিক্যাল এজেন্ডা, আমার ক্যাম্পাসের প্রোগ্রাম, আমার শাখায় প্রোগ্রাম, কিংবা আমার কমিটি, আমার আদার্স যা কিছু, এখানে জামাতের নিয়ন্ত্রণ করার প্রশ্ন আসে না। আমার পলিটিক্যাল মানে এলাই সে, আমি তাকে সাপোর্ট। জামাত শিবিরকে কোনো ফান্ড দেন না? আমার তো যে অ্যালাম নাই ছাত্র শিবির স্বাভাবিক ফান্ড সিস্টেম স্বাভাবিকভাবেই ধরেন এখান থেকে আমি এখন রানিং, আমি যদি সাবেক হয়ে যাই, এখন আমি হয়তো আমার টিউশনের বা আমার ফ্যামিলি সোর্স, আমি যে খাওয়া দাওয়া করি, এখান থেকে মিনিমাম একটা অ্যামাউন্ট হতে আমি অভ্যস্ত হই প্রতি মাসে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500, যা সক্ষমতা অনুযায়ী। আবার আমি যখন সাবেক হয়ে যাই, বিরাট প্রোগ্রাম করে, যে গত বছর ক্যাম্পাসে দেখেছি কি যেন সায়েন্স ফেয়ার করেছে, হিউজ পয়সা খরচ করেছে, সেটা আমি ইউনিভার্সিটি এক্সপেরিয়েন্সে বলি, আমি অনেকগুলো প্রোগ্রাম করছি, ভাই জানে যে বড় বড় প্রোগ্রাম গত বছর, পুরো বছর ব্যাপী প্রত্যেকটা প্রোগ্রামে আমার ইউনিভার্সিটির 1977 থেকে এখন পর্যন্ত অসংখ্য এলাম নাই, অসংখ্য। এটা মানে আমার এমন হয়েছে কোনো কোনো প্রোগ্রামে আমি ধরেন আমার যেটুকু লাগবে তার চেয়ে লোকজন বেশি দিয়ে দিচ্ছে, পরে বলছে আর লাগবে না, এই প্রোগ্রামের মধ্যে হয়ে যাবে, কারণ আমার ওই অ্যালামনাইরা আমাকে কোঅপারেট করে, তারা বিশ্বাস করে। এই অ্যালামনাই ছাত্র শিবিরের যারা আছে, এরা সবাইকে জামাতে যায় না? কেউ যায় না, কেউ ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে, কোনো জায়গায় বেশি যায়, কম যায়, এটা তাদের একটা প্রশ্ন যে লাস্ট কবে শিবির জামাতের কোনো সিদ্ধান্ত পছন্দ হয় নাই, এরকম কোনো সিদ্ধান্তে রিফিউজ করছে বা ডিনাই করছে, এরকম ঘটনা রিসেন্ট কোনো ইভেন্ট হয়েছে কি? একটা উদাহরণ দিও, যে সিলেটের একটা ঘটনা, সিলেটের ওখানকার আমির এক বক্তব্য দিয়েছেন, পরবর্তী তার বিরুদ্ধে শিবির বিবৃতি দিয়েছেন, সেটা ঘটনা জানেন কিনা? ও এমসি কলেজের ঘটনা। না ঠিক আছে, ওইটা হলো যতটুকু, কিন্তু আপনি এটার প্রতিবাদে আপনার অমত, যে আপনারা বললো যে কোনো কিছু জামাত প্রোগ্রাম দিল, আপনার ওইটার সাথে আপনি একমত না, যেটা হওয়া না হওয়া আমার এটা না যে আপনাকে প্রমাণ করার জন্য জামাতের বিরোধিতা করতে হবে, আবার আপনাকে ইয়া করার জন্য জামাতের পক্ষে যেতে হবে, ইস্যু এটা না। সবসময় পক্ষেই আছেন, তারপর বলেন যে আপনি স্বাধীন। ইস্যু হচ্ছে আপনি চিন্তা করেন কবে যে রুহুল কবির রিজভী স্বাক্ষর দিয়ে বিলুপ্ত করে দেয় আপনার পদ, আমার টেনশন নাই। আপনি চিন্তা করেন কবে যে আমার পিছনে 1000 লোক না থাকলে কোনো রকম টেলিটরি নিয়ে আসে
আসতে না পারলে আমার পদ চলে যায়। আপনি চিন্তা করেন কখন আমার এমপিকে প্রটোকল না দিলে আমার মনে হয় পদ চলে যায়, আমার এখানে টেনশন। আপনি চিন্তা করেন আমার এখানে কবে বিশাল বাহিনী পালে না তার রাষ্ট্র দিতে না পারলে আমার বোধহয় পদ চলে যায়। আমি ভাইয়ের নামে স্লোগান না দিলে কি হয়? আমার এখানে ভাইয়ের নামে স্লোগান দিলে আপনারা তো নিজেরা নিজেদের কিভাবে চিনেন এটাও তো আমরা অবাক হই মাঝে মাঝে। আপনারা যে একসাথে চলাফেরা করেন কিভাবে কমিটিটা আপনাদের কাছে যায়? না আমি শেষ করি। ওই যে আমার এখানে পেরেশানি নাই, সার্চ দেন ছাত্রদলের কমিটি, আপনি দেখেন যে কোনো জায়গায়, আপনারটা আমি সার্চ দিয়ে তো পাইতেছি না, যে কোনো জায়গাতে পাচ্ছি না। সার্চবার একটু দুর্বল তো পাবেন না। না না ভাই, আমাদেরটাই খালি দুর্বল হয়, আপনাদেরটাই সবল, কারণ আপনারা তো এনজিও চালান। থাকে না ওয়েবসাইটে থাকে না এখন আপনাদের? মানে পত্রিকার সাংবাদিকরা পায়, প্রিন্ট দেয়, কিন্তু ভাইয়ের সার্চবার একটু দুর্বল কিছু। মানে আমি তো নিজে সার্চ দিয়ে কোনো কিছু, আপনি যে অর্ডার কমিটি বললেন তো অর্ডার কমিটি সার্চ দিতে পাইলাম না। ফরহাদ ঠিকই বলছে, সার্চ বারটা ভালো হইতে হয়, সার্চ বারটা ভালো না হলে শিবিরের কমিটি খুঁজে পাবে। হ্যাঁ এটা ঠিক আছে, অ্যাডভান্স সার্চ বার তো আমরা পাই না। সাংবাদিকরা পায়, ধরুন পত্রিকায় প্রিন্ট হয়, নিউজ হয় কমিটি নিয়ে, পূর্ণাঙ্গ কমিটি নিয়ে। এখন আমাদের ভাইরা পায় না, ছাত্রদলের ভাইরা। না না ভাই, না সেটা তো অ্যাডভান্স শিবির তো সাধারণ পাবে না, অনেক ইন্টেলিজেন্ট এবং আপডেটেড সংগঠন, ধরেন ছাত্রদল বা অন্যান্য দলের চাইতে, কিন্তু সেখানে শিবির তাদের কমিটি ওয়েবসাইটে আপলোড করে না, বা ছাত্র শিবিরের কোনো ওয়েবসাইট নেই। এটা আপনাদের নিউজ দেখলে বুঝে যাবে যে আপনি আপনারা কই থেকে নিয়ে দেন আর কি, বা এই লাস্ট কমিটিগুলো কিভাবে নিউজ হয়েছে সবগুলা। তবে আমি যেটা বলছিলাম ভাই, ওই ভাইদের আমি অবাক লাগে, লাস্ট 15 বছর একসাথে আন্দোলন করি, অনেকগুলো মিটিংয়ে আমার মনে আছে যে এর আগে 2-3 কমিটির সাথে আমার অনেকবার মিটিং করতে হয়েছে, বিভিন্ন জায়গায় হাসপাতালে লুকায় পালায়, ছাত্রদের সেন্ট্রাল কমিটির সাথে বিভিন্ন জায়গায় বসছি ইউনিভার্সিটি থাকতে। তখন সবাই সবাইকে ঠিকই জানতেন। এখন পত্রিকায় প্রিন্টেড হয় কমিটি, জি নিউজে আসে, ভাইরা চোখে দেখেন না, এটা স্বাভাবিক। কারণ ওই যে এখন ওই যে এটা শেষ করি, ছোটবেলায় 2 টাকার চশমা কিনতাম প্লাস্টিকের, লাল কালারের, এটা চোখে দিলে পুরো দুনিয়াটা লাল দেখা যায়, একটু পরে সবুজটা পড়লে সবুজ দেখা যায়। এখন ভাইরা এই 12 তারিখের নির্বাচনের পর থেকে একটা অদ্ভুত চশমা পড়ছে, এটা পড়লেই সব কেমন কেমন ঘোলাগুলা দেখে, মানে কাউরে কোপাইলে মনে হয় এটা কলম দিয়ে কোপাইছি, কাউরে মনে করেন বিশাল লোকজন দিয়ে একটা প্রটোকল দিয়ে মনে হয় এটা মানে মানে এটা নিয়ে কাজ করতেছে। প্রটোকল যে আমাদের কমে গেছে এটা আপনি জানেন না, যে আমাদের শোডাউন রাজনীতি সিদ্ধান্ত খোঁজ খবর রাখবেন কি দিন দুনিয়ার করেনি তো গুপ্ত রাজনীতি। আচ্ছা, সেই জায়গায় আপনাদের নেতা মানে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান 31 দফার কথা বলেছেন, তিনি প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে বলছেন সবসময়, এখনো বলে যাচ্ছেন, এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ সবসময় তিনি এইটার বিপক্ষে। এবং 5ই আগস্টের পর থেকে মানে সহিংসতা সবকিছু এড়ানোর জন্য তিনি সবসময় এই পলিসিতেই সম্ভবত সবার সামনে এই জিনিসটা আসছে। তো সেই জায়গায় এক ধরনের বৈপরীত্য কি দেখা যাচ্ছে না ছাত্রদলের এই কর্মকাণ্ড, যে তারা যখন প্রকাশ্যে এই ধরনের একটা মারামারিতে জড়ায়, এই ধরনের অস্ত্রশস্ত্র প্রকাশ্যে ছবি সহ আসে, এটা কি ছাত্রদল ঠিক পথে আছে? কারা ইনিশিয়েট করা যে ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস মানে যখন থাকে, এটা কাদের স্বর্গরাজ্য এটা আপনার বুঝতে হবে। ছাত্র রাজনীতি যখন মাঝের টাইমটাতে ছিল না, তখন তারা নিজেদেরকে গভর্নমেন্ট পার্টি, পাওয়ার পার্টি মনে করতো, আমাদের এই ভাইয়েরাই, কারণ ছাত্রলীগ করে আসছে তো ওই পাওয়ারটা এক্সারসাইজ করতে 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 তারা মনে করছে রাজনীতিমুক্ত ক্যাম্পাস থাকলে তারা ওইখানে স্বর্গরাজ্য হবে তাদের জন্য। কিন্তু সমস্যা হইলো তাদের এটা হ্যাম্পার হয়েছে, কারণ এখন মানুষ গুপ্ত রাজনীতি, একটা সাধারণ শিক্ষার্থীও এখন তো প্রেম করতেও ভয় থাকে যে আমি গুপ্ত শিবিরের সাথে প্রেম করতেছি কিনা, এখন তো একটা টেনশনে থাকে যে কার সাথে আমি প্রেম করতেছি, কারণ এ কি জানেও তো না বেকার পরিচয় কি। সাধারণ শিক্ষার্থী বলে একটু পরে দেয় বৈষম্য বিরোধী, একটু পরে দেয় শিবিরের পরিচয় বেরিয়েছে, তো এগুলো তো অবাক করা বিষয় রে। কিন্তু ছাত্র দলের যে গার্ডস নিয়ে পলিটিক্স করে, এই যে ভাই যে বললো ছাত্র দল, তো চীনে ছাত্র দল মানে নিশ্চয়ই যে ভাইয়ের তো একটা মনে হয় সিসিটিভি মানে আলাদা একটা সেল আছে তার, যে চিটাগাঙেও সে সবকিছু নজরদারি করতেছে যে কি কি আছে না আছে। তো আমি ভাইকে অনুরোধ করব এই প্রোগ্রামের মাধ্যমে যাতে এটা একটু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠায় দেয়, বা আমরাও তারা হেল্প করি যে এই জিনিসগুলো পাঠান, তাহলে আমাদের অধ্যক্ষের সুবিধা হইলো যে কি কি ঘটনা ঘটছে না ঘটছে। এবং উনি নিজে সব মুখস্থ বলে যেতেছেন, মনে হইতেছে জাস্ট পড়ে আসছেন এখানে, জাস্ট মানে বমি করে বের করে দিয়ে গেলেন। পরীক্ষার হলে আমরা যেটা করতাম আগের রাতে পড়ে এসে পরের দিন খালি আমরা বমি করে বের করে, তাই মনে হইতেছে ভাই মুখস্থ করে আসছেন, এই ঘটনা ঘটছে একপাক্ষিক বলে গেলেন। কিন্তু একপাক্ষিক ঘটনাটা তো একপাক্ষিক না, কারণ ওয়ার্ডের যে সভাপতি এখানে ওই ওয়ার্ডের যারা এরা তাকে চিনে কিনা আপনাকে জিজ্ঞেস করেন, যে ওই ওয়ার্ডের যারা যে শিবির করতো কিনা এটা চিনে কিনা এটা জিজ্ঞেস করেন। এবং এই ফরদ ভাই না ধরেন সে শিবির না, সাধারণ শিক্ষার্থী আমরা না ব্যবসায়ী কিছু না, ধরেন রাস্তার পথিক, তারা আপনি কখনো এটা আমরা অ্যালাউ করি কখনো না, কখনো না। আপনি যেটা বলতেছেন ইনিশিয়েট করার কথা, কোপানো মানে আপনি এমন ভাবে বলতেছেন মানে আমরা যা কোপায় আসছি ইনিশিয়েটের জায়গা, আপনি বলতেছেন নিরস্ত্র মানুষ, তাইলে যখন দুই পক্ষের সংঘর্ষের কথা বললো, পক্ষ তো দুইটা, তাইলে কি আপনি হাত দিয়ে চর মেরে দিচ্ছেন আরেকজনকে? বিষয়টা আপনার পক্ষের থেকে বিষয়টা কি দাঁড়াইলো আপনি সেটা বলেন, আমাকে ডিফাইন করেন। আবার যে হইলো চাপাতি নিয়ে দৌড়াইতেছে সে সাবেক আওয়ামী লীগ করা, সে হচ্ছে জামাত নেতা। এখন হলো আপনি দেখেন, সার্চ দিয়ে দেখেন, আপনি নিজে দেখেন, আপনার নামটা আমার এই মুহূর্তে আপনি নিজে সার্চ দিয়ে দেখেন, আমি নামটা না আমি নিজে আপনাকে এখন দেখাইতে পারবো, আমি মোবাইল নাম্বার দেখাই। মির্জা ফারুক, সদস্য সচিব ছাত্র দলের, অমরগনি এমএস কলেজের।
নাম বললাম তো। এটা তো আপনি বলতেছেন বারবার, কিন্তু আমি আপনার মুখ থেকে পত্রিকায় আমি দেখি না। আপনাদের যেগুলো গোপন গোপন পেজ আছে না, ওগুলোতে আমি দেখছি এই নামগুলা, কিন্তু আমি নিজের পরে দেখি নাই যে আসলে সে উপস্থিত ছিল কিনা। আপনার মাধ্যমে আমি শুনতে পারতেছি। আর আপনাদের তো আলাদা সেল আছে, নিজেদের গবেষণা সেল আছে, রাষ্ট্রীয় তো কোনো ইয়েতে আপনারা তো কোনো জায়গায় আসলে প্রকাশ্য রাজনীতি করেন না। তো আপনাদের সাথে আমাদের কি আচ্ছা, আলোচনা? আমি আরেকটা জিজ্ঞাসা করবো একটু কষ্ট করে। বলেন। এই যে ধরুন নির্বাচনের পর থেকে প্রায় আওয়ামী লীগের 13টা জেলা অফিস বিএনপির এমপি এবং এমপি ছত্রছায়ায় গিয়ে ঘোষণা দিয়ে প্রেস কনফারেন্স করে খুলে দেওয়া হলো। এটা হচ্ছে স্টার্টিং ঘটনা। ফিনিশিং ঘটনা হচ্ছে গতকালকে এই যে নারী প্রার্থী সংসদের সিলেক্টেড যে প্রার্থী নারী সংরক্ষিত, ওইখানে যে আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদককে অ্যাপয়েন্ট করা হলো, এটাকে আপনি কিভাবে দেখেন? আরেকটা ঘটনা বলেন না, নাহিদ ইসলাম যে নাহিদ ইসলাম কারা এনসিপি সদস্য, না না ঘটনা তিনটা বলেন না, আপনি ঘটনা তিনটা বলেন, আপনি কেন আংশিক বলবেন? আপনি ঘটনা বলেন নাহিদ ইসলামের কি স্টেটমেন্ট, আপনি নাহিদ ইসলাম, আপনার তো জোট, আপনার জোট, আপনার 11 দলীয় জোট সঙ্গী আপনার, তো আপনি সেটা নাহিদ ইসলামের একটু বলে লাইনটা ক্লিয়ার করেন, দর্শকরা একটু জানুক নাহিদ ইসলাম কি বলছে। ওকে ওকে, পরের প্রশ্নে আমি যাচ্ছি। আপনি নাহিদ ইসলাম এটা বলে একটু শেষ করে দিলে আপনি ক্লিয়ার করেন আপনার লাইনটা। আরেকজনের উত্তর দিতে হবে না, জোট কিংবা আপনার মূল দলের উত্তর দিতে হবে না, আপনারা আপনাদের উত্তর দিন। না না, আমি নিজে নাহিদ ইসলাম এটা ক্লিয়ার করলে তো দর্শকরা জানুক যে আমরা এই বিষয়টা শুনি। ধরেন সেইখানে একটা ধরেন শিবিরের সাথেই আপনাদের লেগে গেছে, মারামারি হয়েছে, দুই গ্রুপ মারামারি করছে, কিন্তু আমরা এই যে 6 ডিসেম্বর, গত বছরের 6 ডিসেম্বর, তখন বিএনপি পাওয়ারেও আসে নাই, তখন যে ছাত্রদলের অভ্যন্তরীণ যে মানে মাদক ব্যবসা নিয়ে যে মারামারি হলো এবং সেখানে একটা ছেলে মারা যায় ছাত্রদলের, এই জায়গাটা নিয়ে আপনাদের ব্যাখ্যা কি? সেই জিনিস কি সেই পাওয়ার প্র্যাকটিস ছাত্রলীগের যে জায়গাগুলো, তেজগাঁওয়ের কলেজের কথা বলছি, যে জায়গাগুলো আমরা সারা মানে সবসময় দেখে আসছি, এই প্র্যাকটিসগুলো যেখানে দেখে আসছে আওয়ামী লীগের ক্ষেত্রে, ছাত্রলীগের ক্ষেত্রে, সেই জিনিসটাকে ছাত্রদলের মধ্যে আবার ফিরে আসে? ধন্যবাদ। আপনি, আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। আমার দায়িত্বপ্রাপ্ত জেলা হলো পাবনা, তো আমি সেইখানে একটা ছেলের ব্যাপারে অভিযোগ আসলো, সে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে পালায় নিয়ে জোর করে বিয়ে করছে। পরে আমরা ওকে সাথে সাথে ইয়া করলাম, মানে ওর মানে আমরা ইয়া দিলাম যে সাথে সাথে ওরে স্থগিত করলাম, পদ স্থগিত করলাম। পরে জানা গেল এক জামায়াতের নেতার মেয়ে স্বেচ্ছায় আমাদের ওই ছাত্রদলের ছেলের সাথে চলে গেছে, অতক্ষণে তার পদ স্থগিত হয়ে গেছে। তো এখন ওই সময় কোনটা ফ্রেমিং ছিল আর কোনটা সত্যিকার ঘটনা ঘটছে, এটা ডিবেটেবল ইস্যু। এখন ওই জায়গায় এখন সেই জায়গায় মানে ইস্যু এই জন্য এখন সেটা কি জামাত ইস্যু তো সেটাই হলো। আপনি বললেন আমরা অলরেডি ছেলেটার পদ স্থগিত করেই ফেলছি, পরে জামাত নেতা তার প্রশাসন তার নিজের নিয়ন্ত্রিত, এই মাঝে তো এদের তো মনে করে যে স্বপ্নেও এত সুন্দর তারা ক্ষমতায় থাকা যায় কিভাবে, এটা তো এরা কোনোদিনে দেখে নাই। তো মাঝের সময়টা ব্যাপারটা এরকম যে জামাত ইচ্ছা করে তাদের মেয়ে, নিজের মেয়েকে সে ছাত্রদলের সাথে দিয়ে দিয়ে, না না, মেয়ে নিজে স্বেচ্ছাই মনে করেন গেছে, নিজেদের অ্যাফেয়ার ছিল স্বেচ্ছাই গেছে, কিন্তু সেখানে জামাত নেতা প্রশাসনকে কাজে লাগায় ফ্রেমিং করছে যে ওই ছেলের পদও আমি থাকতে দেবো না আর আমার মেয়েকে দরকার হলে আমি নিয়ে আসবো, বিষয়টা এরকম মানে এই সেন্সে হয়েছে। কিন্তু ততক্ষণে তার পদ স্থগিত, যে ছেলেটার, কারণ আমরা ন্যূনতম যার অভিযোগ পেয়েছি সাথে সাথে আমরা পদ স্থগিত। আমাদের ভাইরা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, ফ্লাইং কিক মেরে, যে চিটাগাঙে যে ফ্লাইং কিক মেরে একজনকে, এক মহিলাকে ফেলে দিল, পরে অ্যারেস্ট হওয়ার পরে 2 দিন পরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিল। এগুলোর ব্যাখ্যা দেখ তারা যে তারা তো নিজেরা এগুলোতে পেট্রোনাইজ করে, বহিষ্কারের মানে আসলে ছোট ইয়া তো উত্তর পাই না এগুলো, ওই যে 13টা অফিস যেটা বললাম। ও না, আপনি তো নাহিদ ইসলাম এটা ক্লিয়ার করেন এখন, মানে উত্তর কি? না আমি তো, আপনি আমারে প্রশ্ন করছেন না, আমিও তো আপনাকে প্রশ্ন করতেছি, তার মানে আপনি আমাকে প্রশ্ন করেন কাছে উত্তর যে নাহিদ ইসলাম, না না আপনি আমাকে ডিবেট করতে হবে, তো একই সাথে ডিবেট করতে হবে। নাহিদেরটা তো আমি উত্তর দেব না, কিন্তু আপনি যদি বলেন যে আপনি নাহিদকে ফলো করছেন, নাহিদ আপনার নেতা, নাহিদ বলছেন আপনি ফলো করতেছেন, ওকে ইটস ওকে, আপনি নাহিদকে ফলো করতেছেন। আপনি তো ইররিলেভেন্ট কথা বলতেছেন। নাহিদ ইসলাম বলতেছে ছাত্র আওয়ামী লীগের যে কেউ আসলে এনসিপির মেম্বার হতে হয় যদি ফৌজদারি মামলা আসামি না, আপনি এটাকে ডিবেট করেন। আরেকটা জিজ্ঞাসা আছে আপনার প্রতি, এই যে গত কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রী বললেন যে তেলের যে মূল্য বৃদ্ধি হচ্ছে এটা নিয়ে খুব বেশি জনমনে খুব বেশি প্রভাব বিস্তার করবে না। তো আমি 2 দিন ধরে একটা অ্যানালাইসিস করতেছিলাম, এটার কারণে যেটা হয়েছে বাস ট্রাক সহ প্রত্যেকটা বাহনের ভাড়া হুড় করে বেড়ে গেছে। তারপরে আপনার জমি চাষ শেষ, মাড়াই এলাকা যে কৃষকরা যে কাজ করে সবকিছু খরচ বেড়ে গেছে। এগুলো নিয়ে আমরা ডেইলি বিতর্ক করি এখানে বসে, ডেইলি নেতারা এসে বলেন আমরা ছাত্র রাজনীতির মধ্যে আছি তো ফরহাদ, আমরা ছাত্র রাজনীতির মধ্যেই থাকি, এখানেই আসলে টপিকের কোনো অভাব নেই। অন্য খাতে নেওয়ার জন্য, আরাম করার জন্য, এইজন্য উত্তর নাই, এইজন্য আপনি তো ধরেন দেশের যে দুঃসহ অবস্থা এটা আপনি চাপা দিতে চাইবেন না। আপনি ফার্মার্স কার্ডে অ্যাপ্রিসিয়েশন নাই, ফ্যামিলি কার্ডে অ্যাপ্রিসিয়েশন, আপনি মনে করতেছেন এগুলো আজাইরা খরচ করতেছে, আপনার কাছে তো এটাই মনে হয়, কারণ লিগের সময় তো কোনো প্রতিবাদ করেন নাই, তো পিকেশ মুভির মতো স্টিকার লাগায় রাখছেন, কখনো লীগ, কখনো বৈষম্যবিরোধী, কোনো সাধারণ শিক্ষার্থী আর কোনো শিবিরে বেরিয়েছেন, কোন স্টিকারে কাজে হয় তাহলে চট থামানো যায়, এই জন্য আর কি আপনি তো এইটাই নিয়ে চলতেছেন। আচ্ছা, চট্টগ্রামে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যকার সংঘর্ষ এবং সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পাল্টাপাল্টি স্লোগান, এটা আসলে কি বার্তা দেয় মেঘমল্লার বসু? এটা কি একটা অশনির সংকেত কি আবার ফিরে আসছে? অবশ্যই 24-এর অভ্যুত্থানের একটা ক্লিয়ার কমিটমেন্ট ছিল যে শিক্ষাঙ্গনে ভায়োলেন্স হবে না,
এটা ছিল কমিটমেন্ট নাম্বার 1। কোন দফায় কি লেখা হয়েছে আমি সেই কথায় যাচ্ছি না। শিক্ষার্থীরা যে মনে করছে এখানে আওয়ামী লীগকে তাড়ায় দিয়ে, ছাত্রলীগকে তাড়ায় দিয়ে একটা নতুন অবস্থা তৈরি করতে হবে, সেইটার একটা মৌলিক জায়গা ছিল যে শিক্ষাঙ্গনে আমরা সন্ত্রাস চাই না। আমরা আবরার ফাহাদের ঘটনা দেখছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর ট্র্যাজিক ঘটনা দেখছি যে আমরা গেস্ট রুম গণরুম চাই না, আমরা মারামারি চাই না। এখন সেই কমিটমেন্ট তো আসলে দুইজনই ভায়োলেট করছে। কে কার দোষ বেশি কার দোষ কম কি হবে সেটা অন্য পয়েন্ট, কিন্তু দুই দলই যেই সশস্ত্রতার রাজনীতির দিকে ফিরে গেছেন। এইটার কনটেক্সট হচ্ছে যতটুকু স্টুডেন্ট পার্টিসিপেশন ছিল, কারণ ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে মানুষজন ভোট দিছে প্রথমবার, তার একটা ডেমোক্রেটিক এজেন্সি তৈরি হয়েছে। অর্থাৎ পলিটিটা, যে পলিটিটা এই বিশ্ববিদ্যালয়গুলো, সেই পলিটিটা এক ধরনের একটা লিবারালাইজেশন হচ্ছিল, মানে মানুষজন যে তার কথার উপর ভিত্তি করেও তার রাজনীতি ভালো হতে পারে, মানুষ ভালো বক্তা হওয়ার, মানুষ ভালো সংগঠক হওয়ার, এই সব চিন্তাভাবনা রাজনীতিতে তৈরি হচ্ছিল। যখন আপনি দেখবেন সারা দেশে এই নিউজগুলো প্রমিনেন্ট হয়ে উঠবে, মানে একটা সাধারণ বাসার এমনিতেই রাজনীতি নিয়ে যে ধরনের একটা খারাপ মনোভাব, সেই মনোভাবটা আরো স্ট্রং হবে। মানে আমি এরকম প্রচুর স্ট্রাগল করি যে এমন একটা ছেলে বা মেয়ে যে একটু যদি বলতে পারি যে রাজনীতি করতে চায়, যে ভাই আপনাদের পছন্দ হয় সবই ঠিক আছে, রাজনীতি করতে হয়, কিন্তু ভাই আপনাদের সাথে রাজনীতি করতে হলে তোমায় খাইতে হবে, আমি ওই ইয়ে করবো না। তো এই কনটেক্সটটা তৈরি হবে কেন? মানে যেই কারণেই হোক, এটা মানে এটা যদি আসলে দুই দলই বুঝতে পেরে থাকে যে এটা কতখানি ছাত্রদের হওয়া কমিটমেন্টের সাথে এটা ডিস্টেন্স, তাহলে তো আসলে দুইজনের কারোরই এই ভাষায় কথা বলার কথা না। আচ্ছা, পরিষ্কার। ডক্টর আউয়াল, আপনাদের এখন পলিসি কি, মানে ছাত্রদলের কেন্দ্রের পলিসি কি? সে কি আবার ছাত্রলীগ যেভাবে ধরেন হলে হলে কিংবা ছাত্রদল একসময় হলে হলে যেভাবে কমিটি দিয়ে ওই যে রাজনীতি, পাওয়ার প্র্যাকটিস এবং লেজুর বৃত্তি, সেই দিকে আবার ফেরত যাওয়া, নাকি অন্য কোনো পলিসি আপনাদের আছে? আপনার আমাদের হাতে সময় খুব কম, আমাদের 30-40 সাংগঠনিক সেকেন্ড। অভিভাবক জনাব তারেক রহমান, আমরা স্বীকার করি রে ভাই, আমরা হচ্ছে কি যে উনি, আমরা আস্থা রাখি যে উনি যে ডিসিশন দিবেন আমাদের ছাত্রদের জন্য ভালো হবে, এটা আমরা মেনে নিয়ে আমরা পলিটিক্স করি, যে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক উনি নিজের প্রোটোকলের গাড়ি কমায় ফেলছেন। আজকে উনি যে খাবারের সেটা 5 ভাগের 1 ভাগে করে ফেলছেন 150 টাকার। ভাইদের জানার জন্য, কিন্তু ওনার গাড়ির সামনে দিয়ে ছাত্রদলের নেতারা কিংবা এমপিদেরও দেখা যায় যেভাবে দৌড়াদৌড়ি করে। আমরাও তো ছোটবেলায় খালেদা জিয়ার গাড়ি দেখে আমরা দৌড়াই গেছি, না, মানে ওই এইজন্য দৌড়াদৌড়ি ওই জায়গা থেকে আলাদা মিনিং আছে। কিন্তু এখানে এমন না যে দৌড়াইলে ভালো পথ পাওয়া যায় এবং কোনো ইস্যু নাই, কিন্তু এটা আবেগের জায়গা। আমরা বেগম খালেদা জিয়ার জন্য দৌড়াইছি, এই জায়গায় ব্যক্তি আমি ইম্পর্টেন্ট না, আমি কোন পদে আছি না। যে আমাদের জন্য মনে হয় যে আমাদের তারেক রহমানকে যখন আমরা স্কাইপিতে কথা বলতাম ওই জায়গা থেকে, আমরা তার কাছে আমাদের মনে হচ্ছে একটা পরিপূর্ণ একজন মানুষ, একজন আইডল, যে উনি যেভাবে রাজনীতি করেন এই বাংলাদেশকে মুক্ত করার জন্য এরকম রাজনীতি দরকার, এই পলিসিগুলো দরকার, আমরা এটা মনে করি। আমরা আমাদের আবেগের জায়গাতে, এমন না যে যে জোরে দৌড়াইতে পারবে গাড়ির সাথে তার ভালো পদ হবে, এরকম কোনো বিষয় না। যারা দৌড়ায় আবেগের জায়গা থেকে দৌড়ায়, সেখানে অন্য কোনো ইস্যু নাই, পদ পদবি প্রাপ্তি বা অন্য কোনো কিছুই না, নাথিং এলস, কিছুই থাকে না, শুধুমাত্র আবেগ, শুধুমাত্র আবেগ, নাথিং এলস, ভালোবাসা থেকে। 30 সেকেন্ডে যদি কিছু যুক্ত করেন। দেখেন, জুলাইয়ের হাজার হাজার শহীদদের রক্তের বিনিময়ে আমরা একটা ভালো পরিবেশ পেয়েছি ছাত্র রাজনীতিতে। আমাদের পোস্ট অগাস্ট পিরিয়ডে আমাদের কমিটমেন্টে ছিল এই জায়গায় যে ছাত্র রাজনীতিতে আমরা একটা ভালো কালচার, ফুল একটা এক্সাম্পল সেট করতে চাই। এই কম্পিটিশনে আমরা হাইয়েস্ট চেষ্টা করে যাচ্ছি যে প্রোগ্রাম হবে শিক্ষার্থীদের জন্য, কাজ হবে শিক্ষার্থীদের জন্য, সংগঠনের কাজ হবে শিক্ষার্থীদের জন্য, আমার শিক্ষার্থীদেরকে নিয়ে কারো সেবা করার জন্য না, ব্যানগার্ড বাঁধানোর জন্য। আমরা এই চেষ্টা অব্যাহত রাখবো। হ্যাঁ, ক্যাম্পাসে যদি কেউ আবার ছাত্রলীগের খাদ্য ফিরিয়ে নিয়ে আসতে চাই, আমাদের জীবন হয়তো যাবে, আমরা ছেড়ে দেব না। আমরা এই জায়গায় শিক্ষার্থীদের কল্যাণের যে কম্পিটিশন, এই জায়গায় শিক্ষার্থীদের সাথে নিয়ে আমাদের কর্মসূচি জারি থাকবে। আমি ছাত্র শিবির ডাকসু হয়ে সবগুলোতে এত শিক্ষার্থীদের ম্যান্ডেট পাওয়ার পরও আমরা চেষ্টা করেছি আমরা যাতে অহংকারী না হয়ে উঠি, আমাদের শিক্ষার্থীদেরকে ভালোবাসতে কাজ করে যেতে পারি। আমরা অহংকারী হবও না, আমরা উদ্ধত্তপূর্ণ আচরণ করবো না। হ্যাঁ, কেউ ক্ষমতা যদি উদ্ধত্তপূর্ণ আচরণ করতে চায় আমরা এটা ঠেকাবো, আমরা জীবন দিয়ে। অনেক ধন্যবাদ, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে কড়া আলাপ এই পর্যন্তই। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ